আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাজ্জাদ, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা আসল ভাই, যেটা হয়েছে এই ঘটনাটা ইন্ডিয়াতে ঘটা। আমি তার আগে একটু শুরুতেই বলে দিতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এইবার তো অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন ঈদে, জি, এবং অনেকে ঈদে বাড়ি যাবেন, অনেকে চলেও গেছেন এর মাঝখানে, কিন্তু যারা যাবেন ঘটনাটা তাদের জন্য। এবং যারা এখন স্টেশনে, কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে তাদের জন্য, মানে যারা মোটামুটি নিশ্চিত যে ট্রেনের টিকিট নিয়ে ট্রেনে করেই বাড়ি ফিরবেন। ঘটনাটা ঘটেছে পুরোপুরি ট্রেনে, হ্যাঁ, অথবা আজকে রাতে যাচ্ছেন। ঘটনাটা পুরোপুরি ট্রেনের একটা ঘটনা, আমরা শুনবো সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। জি আচ্ছা রাসেল ভাই, যেটা হয় এটা গত বছরের একটা ঘটনা। আমি গত বছর আমার ট্রিটমেন্ট পারপাসে ইন্ডিয়ার মাদ্রাজে যাওয়া হয় আমার। তো যেটা হয় যে মাদ্রাজ থেকে আমি ওই হাওড়ার দিকে রওনা দিই রানিং একটা ট্রেনে, রাতের একটা ট্রেনে আর কি, প্রিমিয়াম এক্সপ্রেস সেই ট্রেনটার নাম। তো ট্রেনটা ছাড়ে বিকেল 5টায় মাদ্রাজ থেকে আর কি। তো যেটা হয়, আমার ট্রেনের সিটটা ছিল আপনার 3 টায়ার এসি, এই সিটে আমার সিটটা অ্যারেঞ্জ হয়েছিল আর কি। তো একটু রাসেল ভাই বলে নেই, অনেকের এক্সপিরিয়েন্স থেকে থাকবে, ট্রেনটার প্যাটার্নটা একটু বলতে হবে আমার ঘটনার জন্য এটা সম্পৃক্ত। সেটা হয় যেটা ওই 3 টায়ার এসিতে একটা রেক্টাঙ্গুলার ব্লকে যেটা হয় লেফট সাইডে 3টা সিট থাকে, রাইট সাইডে আরো 3টা সিট থাকে, এবং তার অপোজিটে আরো 2টা সিট থাকে। এই 8টা সিট থাকে একটা নির্দিষ্ট রেক্টাঙ্গুলার একটা স্পেসের দিকে। তো আমার সিটটা পড়ে ওই লেফট সাইডের নিচে, আর আমার কাজিনের সিটটা পড়ে রাইট সাইডের নিচে আর কি। তো আমরা এরকম যাচ্ছিলাম। তো আমার যেহেতু পোস্ট অপারেটিভ একটা সিচুয়েশন ছিল, তো আমার এমনিতে পেইনের কারণে ঘুম আসছিল না আর কি ট্রেনে। তো আমার কাজিন আমাকে বললো যে ভাইয়া, তুমি যেহেতু অপারেশন হয়েছে, তুমি একটা পেইন কিলার এবং একটা স্লিপিং পিল খেয়ে নাও। তো আমি আজ ইউজুয়াল সেটা করলাম, বাট আমার আসলে রানিং কোনো ভেহিকেলে ওই ঘুমটা আসে না আর কি, জার্কিং এর জন্য হোক বা যে কোনো কারণে হোক আমার ঘুম আসছিল না। আচ্ছা। তো ওই যেটা হয় রাত 11টার দিকে সবাই শুয়ে পড়ে আর কি, ওই ইয়াতে স্লিপিং বেডগুলোতে সবাই শুয়ে পড়লেও আমার ঘুম আসছিল না আর কি। তো আমার একটু ঝিমানোর মতো আসলো আর কি। রাত 1টার দিকে আমি খেয়াল করলাম, যেহেতু আমি লেফট সাইডে শুয়ে আছি, ঠিক অপোজিটের যে 2টা টায়ারের একটা লোক নিচের, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কি। এটা আমি খেয়াল করলাম। তো তাকিয়ে থাকতেই পারে, হয়তো তার ঘুম আসছে না, সে আমাকে অবজার্ভ করছে, আমি এটা নর্মালি নেই। তো আমি আবার এক পাশ ফিরে আবার শোয়ার চেষ্টা করি। তো তখন দেখলাম ওই লোকটা, যে লোকটা আমার দিকে তাকিয়েছিল, সে এবার দাঁড়িয়ে আমার পায়ের দিকে কি যেন দেখছে আর কি, আবছা আলোতে আমি যেটা বুঝতে পারছি আর কি। তো আমি তখন আমার একটু হয় যে তার ডাউটফুল অ্যাটিটিউডটা, সে কি কোনো কোনো অ্যাটেম্প নিচ্ছে কিনা। তো আমি তাকে আর চোখে অবজার্ভ করতে থাকি যে আমার সাথে আবার পাসপোর্ট ডলার ছিল চোর কিনা। ট্রেনে তো অনেক ধরনের লোকজন থেকেই থাকে। তো আমি এবার যেটা করলাম, আমি ঘুমের ভান ধরে তাকে অবজার্ভ করতে থাকলাম, যে দেখি আমার নড়াচড়া বন্ধ, এবার দেখি সে কি করে। তো একটা পর্যায়ে সে আমার পায়ের থেকে ঝুঁকতে ঝুঁকতে একবার আমার ঘাড়ের কাছে এসে উকি দিল। তখনই আমি জাস্ট টার্ন করলে বললাম, হোয়াট হ্যাপেন, মানে কি, আপনি কি চাচ্ছেন, মানে আপনি বলেন, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন, বা কি বলেন। তখন বললো যে লোকটা ছিলেন বিহারি বাঙালি একজন আর কি। তিনি বাংলা পারেন, বাংলা ভালোই পারেন। আচ্ছা। তো উনি বললেন যে দেখেন, আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি একটা জিনিস দেখছিলাম আর কি। আমি বললাম, কি দেখছিলেন, কি ব্যাপার, আসলে বলেন আপনার মোটিভ কি বা কি। প্রিয় লিসেনার, আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে চান বলে প্রতিনিয়ত আমি এই ইউটিউব চ্যানেলে রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো নিয়ে হাজির হই। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে আপনারা প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন। ভূত ফিল্মের যত ভয়ানক ঘটনা আছে আমি নিজেই বাছাই করে তারপরে প্রত্যেকটি এপিসোড রাত 10টা বাজে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। বলে আসলে এখানে তো অনেকে শুয়ে গেছে, আপনি যদি কিছু না মনে করেন তাহলে ক্যান্টিন বা আমরা ওই বগির যেটা জয়েন্ট করা প্লেস, ওইখানে যে একটু কথা বলি, আমি আপনাকে এক্সপ্লেইন করি কেন আমি আপনাকে এরকম ভাবে অবজার্ভ করছিলাম আর কি। তো আমি তখন ভাবলাম যে আমারও ঘুম আসছে না, মধ্যরাতের একজন সঙ্গী পাওয়া গেল, এবং দেখি কি ব্যাপারটা কি আসলে। তো উনি যেতে যেতে বললেন, আসলে আমার ট্রেনে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, এর জন্য আসলে আমি আপনাকে অবজার্ভ করছিলাম আর কি, সেটাই বলবো। তো সেটা বলার জন্য উনি আমাকে ক্যান্টিনে নিয়ে যায় আর কি। তখন যেটা বললেন, ভদ্রলোক বললেন যে উনি বিহারি বাঙালি, উনি বিজনেসের পারপাজে ওনার প্রায় আপনার চেন্নাইতে মাদ্রাজ যেটা আর কি ওল্ড, সেখানে যাওয়া আসা হয়, এবং
এই রানিং রাতের ট্রেনেই ওনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, এবং উনি এমন একটা কিছু দেখেছিলেন যেটা উনি আমার মধ্যে আর কি খুঁজছিলেন ওই জিনিসটা আর কি, এর জন্য আমাকে দেখছিলেন। তখন আর কি উনি ঘটনায় গেলেন আর কি। তো আমিও শুনলাম ঘটনাটা এরকম যে তারও কয়েক বছর আগে উনি এরকম রাতের ট্রেনে যাচ্ছিলেন, এবং উনি তখন আমার সিটটায়, যেটা আর কি লেফট সাইডের লোয়ার টায়ার আর কি, যেটা ওখানে উনি যাচ্ছিলেন এবং উনি শুয়ে শুয়ে যাচ্ছেন। তো ওনার ঘুম আসছে না, রাত্রেবেলা ঘুম আসছে না, ভালো কথা, সে যাচ্ছে বিভিন্ন কথা চিন্তা করছে, বিজনেসের কথা। এক পর্যায়ে উনি একে রাসেল ভাই একটু বলে নেই, উনি যখন ট্রেনটায় উঠেন আর কি, রানিং রাত্রের ট্রেনটায় যেটা উঠেন, তো উনি অ্যাট এ গ্লেন্স বা একটা সিম্পল অবজারভেশন উনি খেয়াল করেন যে পুরো বগিটা বা ট্রেনটা মোটামুটি ফুলফিল ছিল যাত্রীতে আর কি, এবং মোটামুটি বোঝাই আর কি। রাতের ট্রেনগুলো ওইভাবেই যায়, লং ডিস্টেন্স 24 আওয়ার্স এটা নেয় আর কি, মাদ্রাজ টু হাওড়া। তো উনি এবং যেটা হলো ওনার যে ব্লকটা আর কি, ওখানেও 6 জন এবং উল্টা পাশে 2 জন, 8 জন, এরা ওনাদেরকে উনি দেখেছেন উঠতে, বা টুকটাক হয়তো কথাও হয়েছিল বিকেলের দিকে। তো উনি হঠাৎ করে রাত্রে ওই পাশ ফিরে দেখলেন আর কি, এবং উনি কিন্তু সজাগ, পাশ ফিরে দেখলেন ওনার পাশের যে মানে রাইট সাইডের লোয়ার টায়ারের যে প্যাসেঞ্জার, উনি আপনার নেই, শুয়েও নেই, বসেও নেই সিটে। তো ওনার একটু খটকা লাগে, কি ব্যাপার, আমি তো এখানে আমি এখানে জেগে আছি, কেউ গেলে তো আমি একদম, এটা তো দেখেছেন রাসেল খুব ন্যারো থাকে, পাশে থাকলে এটা বুঝবে যে কেউ। উনি ভাবলেন হয়তো যেতেই পারে, আমি হয়তো অন্য কিছু নিয়ে ভাবছিলাম, উনি এই ফাঁকে হয়তো ওয়াশরুমে গিয়েছে, উনি ওয়েট করতে থাকে যে দেখি আসে কিনা। তো একটা সার্টিন টাইমটা যাওয়ার পরে উনি আসছে না, তখন ওনার একটু খটকাটা বেড়ে যায় যে কি ব্যাপার, উনি গেল সেটা দেখলাম না, আসলো এটাও আমি দেখছি না, ব্যাপারটা কি। তখন এক পর্যায়ে উনি মানে দাঁড়িয়ে যায় আর কি, ওনার ওই টায়ার থেকে বসার তো সুযোগ নেই, যেহেতু মিডল টায়ারটা মাথায় লাগবে, উনি কিন্তু ওনার ইয়ে থেকে দাঁড়িয়ে ঠিক ওনার হবে লেফটে আর কি, রাইটে উনি দেখতে থাকেন যে ওই মিডল টায়ার, আপার টায়ার, ওখানেও কোনো প্যাসেঞ্জার নেই। আচ্ছা, তো ওনার এইখানে উনি বেশ এখন শকড হয়ে যান, এবং উনি বেশ ঘাবড়ে যান যে এটা তো পসিবল না, নিচের জন্য নাই, এই পাশের 2 জন নেই। উনি আবার টার্ন করে ওনার উপরের মিডল টায়ার এবং আপার টায়ারে খেয়াল করেন, ওখানেও কেউ নেই, এবং ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা, মানে ওই স্কোয়ারটায় কোনো প্যাসেঞ্জার নেই। এবং অদ্ভুত ব্যাপার উইদিন দ্য মোমেন্ট, এবং এটা কেউ কোথাও যায়নি। এবং উনি তার ঠিক অপোজিটের যে 2টা টায়ার থাকে, ওই করিডোরের সাথে লাগোয়া থাকে, দেখেছেন, ওইখানেও কেউ নেই। এইবার উনি থরথর করে কাঁপতে থাকেন এবং বললেন যে আমি আসলে তখন আমার নিজেকে ধরে রাখতে পারছি না, আমাকে যেটা উনি বললেন। তো উনি চেষ্টা করছেন উনি নিজেকে মানে জাস্ট এই করার জন্য, যে অটো সাজেশন টাইপের দেওয়া, যেটা আমি হয়তো ড্রিম দেখছি অথবা আমি হেলুসিনেট করছি আর কি। তো উনি যেটা করেন, উনি ভাবেন যে আমি একটু মাথায় বা পানি দিয়ে আসি বা একটু ফ্রেশ রুমে যাই। তো উনি যেটা করতে থাকেন, ওই ওনার স্পেস থেকে বের হয়ে ডান দিকে যে ওনার যে ওয়াশরুমটা থাকে ওই দিকে উনি আগাতে থাকেন। তখন দ্য মোস্ট স্ট্রাইকিং থিং হ্যাপেন্ড হয়, তখন উনি দেখেন যে ওই যে ওয়াশরুমে যাওয়ার যে লেফট বাকি যে স্পেস গুলা, যেখানে এরকম 8টা করে প্যাসেঞ্জারের জায়গা, ওখানেও কোনো প্যাসেঞ্জার নেই। আচ্ছা, মানে এইটা দেখার পরে ওনার আর তো কোনো মানে পজিশনই নেই, যে আমার জায়গায় নেই, পুরো ট্রেনের একটা পার্টের কোনো জায়গায় কোনো প্যাসেঞ্জার নেই, পুরো ব্ল্যাঙ্ক যাচ্ছে। তারপরে উনি নিজেকে সামলে কোনো রকমের ওয়াশরুমে যান। ওয়াশরুমে যে উনি যেটা করেন, আপনার হাত মুখ ধুলেন, মাথায় পানি টানি দিলেন, ঘাড়ে পানি টানি দিলেন, তারপরে উনি একটু স্বাভাবিক হলেন আর কি ওই সিচুয়েশনটায়। তারপর যেটা করেন, উনি ব্যাক করেন যে যাই আমার স্পেসে আমি আবার চলে যাই। তখনই যেটা হয় উনি দেখলেন যে কি ব্যাপার, আমি এতক্ষণ কি দেখলাম, ভুল দেখলাম কিনা। উনি যখন ব্যাক করতে নিলেন, দেখলেন যে ওই আবার তো সবাই আছে, মানে নর্মাল আর কি, যারা যাত্রী ঘুমাচ্ছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, বালিশ টালিশ। উনি বললেন যে জাস্ট রিলিফ, আমি কি দেখলাম, এটা হেলুসিনেট করলাম না ড্রিম দেখলাম, যাক উনি আমি আসলেই ভুল দেখেছে, উনি নিশ্চিত এবার ঠিক আছে, যাক উনি নিজে মানে নিজেই হয়তো হাসছেন এরকম। তো উনি আসছেন, আস্তে আস্তে এক পর্যায়ে 3-4টা রেক্ট্যাঙ্গুলার শেপের যে কমন স্পেস, ওগুলা পারানোর পরে ওনার জায়গাটা চলে আসার পরে উনি দেখলেন যে উনার যেহেতু এখন উনি এই দিক দিয়ে ঢুকছেন, ওনার রাইট সাইডে আর কি দেখছেন যে ওইখানেও তো দিব্যি ওই ভদ্রলোক যেটা ছিলেন, তারপর একটা কাপল ছিল আর কি, উনি যখন ওই যে ট্রেন ছাড়ে ওনার তো দিব্যি শুয়ে আছে। তা আমি এটা কি দেখলাম, কি ভয় পেলাম, কি অবস্থা, যাক উনি মনে মনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ যেটা উনি ফিল করলেন, যেটা সবচেয়ে এখানে টুইস্টার আসল ভাই, যে ওনার পায়ে একদম নিচে, একটা পায়ের টাচ লাগছে একদম নিচের টায়ার থেকে, ওই জায়গায় মানে ওনার জায়গা থেকে। তো
উনি উনি যাক যেহেতু উনার মানে যেহেতু আবার স্বাভাবিক হয়েছেন, উনি এটাকে আবার ওইভাবে আমলে নেন, যে ভাবলেন কেউ মিসপ্লেসিং এর কারণে উনার সিটে হয়তো এর মধ্যে শুয়ে গেছে, উনি এভাবে দেখলেন, কিন্তু ভুল করে উনার টায়ারে উনি কেউ শুয়ে যেতেই পারে। উনি আরটু কাছে যে যেটা দেখলেন, এরপরে আর আসলে আর উনার এতক্ষণ যা হলো এটা আর কোনো ইকুয়েশন তিনি মিলাতে পারলেন না। উনি যে দেখলেন, উনি যেটা দেখলেন আর কি, যেটা সত্যি রাসেল ভাই এটা কতটুকু ক্রেডিবল, উনি যতটুকু বলেছে আমার কাছে ক্রেডিবলই মনে হচ্ছে, যে উনি দেখলেন উনিই শুয়ে আছে ওখানে। হাউ অ্যাবসার্ড, মানে ওই যে পাটা টাচ লেগেছিল ওইটা উনারই পা, উনার টায়ার থেকে উনি উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখেন যে উনার সিটে উনিই শুয়ে আছে। এরপরে রাসেল ভাই উনি যেটা আমাকে বললেন যে উনার আর তারপরে আর এর মধ্যে একটু মিস করে গেছি রাসেল ভাই, যেটা হচ্ছে উনি আমার মতোই বেশ লম্বা ছিলেন আর কি, তো ওই লোয়ার বেডে উনার পাটা আটতো না, একটু বের হয়ে থাকতো আর কি। আপনারও সেদিন তাই হয়েছিল? এবং আমিও ওই প্যাটার্নের ছিলাম এবং ওইটাই উনি খেয়াল করছিল। যেটা হয়, তো যেটা বলি রাসেল ভাই, ফিনিশিংটা বলি, যেটা হয় উনি ওই পায়ে টাচ লাগার পর এবং নিজেকে নিজের বেডে দেখে আর নিজেকে রাখতে পারলেন না, উনি ওইখানে সেন্সলেস হয়ে যান। সকালবেলা উনার যারা সহযাত্রী তারা ভোরবেলা ডাকতে থাকেন যে ভাইয়া কি ব্যাপার, আপনি কি নিচে শুয়ে আছেন কেন, আপনি কি মানে ঘুমে পড়ে গেছেন, মানে জাস্ট নিচে শুয়েছিল, ওই যে সেন্সলেস হয়ে পড়ে গেছে উনি। তো বলতেছে, উনি তখন ভাবলেন যে কি বলবো না, উনি বললো না 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 আমি আসলেই আমি মানে ওই টায়ার থেকে আমি পড়েই গিয়েছি আর কি। তখন আর কি ওনারা যেটা বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে দ্যাটস ওকে। তো রাসেল ভাই যেটা ওই আমি আগে যেটা বলেছিলাম সেটার সাথে একটু রিলেট করি। তো উনি ওই দিন আমাকে ওই কারণে অবজার্ভ করেছিলেন, যেটা বললেন যে ঠিক আমার শুয়ে থাকা, আমার পা বের হয়ে থাকা, এবং সেটা উনি ওই দিন যেটা এক্সপিরিয়েন্স করেছেন একই রানিং ট্রেনে রাতে, সেটা দেখে উনি আবার ঘাবড়ে গিয়েছিলেন যে উনি কি আবার ওনাকেই দেখছেন কিনা, এটা ভেবে উনি ভয় পেয়েছিলেন এবং উনি আমাকে এর জন্যই বারবার ওইভাবে মেটিকুলাসলি আমাকে দেখছিলেন। এবং ওরকম ভাবে একবার পায়ের দিকে একবার ফেসের দিকে লক্ষ্য করছিলেন। তো এটাই ছিল ঘটনা আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বীরের কাছে তার ঘটনাটা বেশ বড়, এখন সেটা সম্ভব না। আপনি আপনার সেকেন্ড ঘটনাটা যদি একটু বলতেন সাজাদ ভাই। আপনি দুটোর মধ্যে, আপনার তো সেকেন্ড মানে দুটো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা বলেন। আপনি মাঠের ঘটনা বলতে পারেন। জি, মিষ্টির দোকান কোনটা? আপনি মিষ্টির দোকানের ঘটনা বলতে পারেন, যে কোনো একটা, মানে আপনি যেটা বলতে চান আপনি বলেন, অসুবিধা নাই। আচ্ছা, এই ঘটনাটা আমি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি, ইউনিভার্সিটির ছোট ভাই। এটা ওদের এলাকায় প্রচলিত একটা ঘটনা এটা। তো ঘটনায় চলে যায় রাসেল ভাই। সেটা হয় যে ওই আমরা কি করি, আমরা রাসেল ভাই যেটা শুনি বা অবজার্ভ করি বা দেখি যে মধ্যরাতে এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু মধ্য দুপুরের কোনো ঘটনা এটা সত্যি অনেক আনইউজুয়াল। এর জন্য আসলে ঘটনাটা আমি আজকে শেয়ার করছি। তো এই ঘটনাটা মধ্য দুপুরে ঘটে যাওয়া একটা আনইউজুয়াল ঘটনা এটা। তো ওই যেটা হয় ওদের গ্রামে আর কি, আমার যে ছোট ভাই বলেছে ঘটনাটা, ওদের গ্রামে একটা খুব বড় একটা মাঠ আছে আর কি, প্রকাণ্ড একটা মাঠ। সেই মাঠটার একটু বিবরণ আমি দিই। সেটা হচ্ছে মাঠের এক সাইডে আপনার বাঁশঝাড়, আরেক সাইডে আছে একটা মসজিদ, আরেক সাইডে বিল, আর আরেকটা সাইডে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে মাঠের একটা কম্পোজিশন। তো এখন যেটা হয়, ওই মাঠটাকে আবার অনেকে ইউজ করতো কি ওই শর্টকাট হিসেবে আর কি, রাস্তা দিয়ে না যেয়ে শর্টকাট হিসেবে মাঠটা ইউজ করতো। এই ঘটনাটা ঘটে একজন ফেরিওয়ালার সাথে আর কি, যিনি আপনার ওই বিভিন্ন বেকারি আইটেম, রুটি, পাউরুটি, বিস্কিট, এগুলো গ্রামের বিভিন্ন বাড়িতে যে দিতেন, ইন রিটার্ন সে টাকা বা অনেক সময় যে প্লাস্টিকের পুরাতন জিনিস সেগুলো নিতেন আর কি। তো এরকম উনি গ্রামে বিভিন্ন জায়গায় রুটি, পাউরুটি, বিস্কিট এগুলো ফেরি টেরি করে এরকম প্লাস্টিক এই নিয়ে ঝাঁকাটা নিয়ে সে চলে যাচ্ছে আর কি, মাঠ দিয়ে আপনার সে তার ডেস্টিনেশনে চলে যাচ্ছে আর কি, এরকম মধ্য দুপুরে। তো যাচ্ছে, তো মাঠের মিডলের দিকে সে সম্ভবত আর কি তখন। তো মাঠের মিডলের দিকে যাওয়ার পরে হঠাৎ কান্না মিশ্রিত এবং নাকি সুরে একটা কেউ তাকে পিছন থেকে বলছে, এই আমাকে একটা রুটি দে, নাকি সুরে বলছে। তো একটা রুটি দে, ভালো কথা, সে রুটি দিতেই পারে, কিন্তু যেটা হয় তার মাথায় প্রচন্ড ঝাঁকাটা থাকার কারণে সে আসলে ওইটা একটু রিল্যাক্টেন্ট হয় এখন, যে তখন বলে যে এখন পারবো না, পরে নিও, এই বলে সে আসলে তাকে করতে চায় আর কি, ডিনাই করতে চায়। সে হাঁটতে থাকে তার মতো, কিন্তু পেছন থেকে আবার ওইটা এই একটা রুটি দে আবার বলতে থাকে। তো তখন এরকম কয়েকবার বলতে থাকে এবং তার পিচ যখন ছাড়ছে না, তখন সে একটু বিরক্ত হয়ে যেটা করে যে ঝাঁকিটা নামিয়ে জাস্ট আপনার পিছনে ঘুরেই সে দেখলো যে নে রুটি নেই বলে পিছনে জাস্ট ঘুরেই দেখছে যে নাই, কেউ নাই সেখানে, নোবডি ওয়াজ দেয়ার। এবং মাঠটা আসলে আপনাকে যেটা বলেছি প্রকাণ্ড একটা মাঠ, এবং সেখান থেকে কারো পক্ষে
মানে ভ্যানিশ হওয়া ছাড়া দৌড়ে পালানো বা কোথাও পালানো, মানে যেহেতু খোলা মাঠ সম্ভব না এটা, মানে সে নাই, যে কণ্ঠস্বরটা বা যেটাই হোক, যেটা যেই এক্সিস্টেন্সটা তার পিছু নিয়েছিল সেটা নাই, সেটা তাকে প্রচন্ড শক হয় সেই ইনসিডেন্টের কারণে, এবং পরবর্তীতে সে দীর্ঘদিন অসুস্থ থাকে, এটা শকটা সামলাতে পারে না, এবং দীর্ঘদিন অসুস্থ থাকার এক পর্যায়ে আমি যেটা শুনেছি পরে যে মাসখানিক পরে সে মারা যায় আর কি, এই শকে আর কি, আফটার শক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে, এবং আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সাব্বির। প্রথমে যে ঘটনা বলছিলেন তার নাম ছিল সাজ্জাদ, ইনি হচ্ছেন সাব্বির। আমরা সাব্বিরের ঘটনা শুনবো। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির হোসেন মগবাজার থেকে। রাসেল ভাই, আমি প্রথমে ঘটনাতে চলে যাই। এইটা হচ্ছে আমার কাজিন, খালাতো ভাই, ওনার ফ্রেন্ডের ঘটনা। তো তারা কলেজ লাইফে 4 জন ক্লোজ ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে সবুজ ভাই, আরেকজন হচ্ছে নাহিদ ভাই। তো ইন্টারের পরে সবুজ ভাইরা হোল ফ্যামিলি সহকারে গ্রামে শিফট করেন। তো মানে কোন একটা প্রবলেমের কারণে গ্রামে শিফট করে। তো এরপরে যেটা হয় যে অনেকদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। একটা পর্যায়ে সেমিস্টার পরীক্ষার পরে নাহিদ ভাই যেটা করলেন যে উনি ডিসাইড করলেন উনি সবুজ ভাইদের গ্রামে যাবেন, ওনার সাথে মিট করবেন। তো ফোনে কথাবার্তা বলার পরে উনি একদিন রওনা দিলেন। এখানে একটা জিনিস যে সবুজ ভাইদের গ্রামটা ছিল টাঙ্গাইলে, সবুজ ভাইদের গ্রামের কয়েকটা গ্রাম আগে ছিল আপনার নাহিদ ভাইদের মামার বাসা। তো উনি আগে যেটা করলেন যে ওনার মামার বাসাতে গেলেন। তো বিকালের টাইম উনি পৌঁছালেন মামার বাসায়। কিছুক্ষণ সময় দেওয়ার পরে উনি মানে বাসে উঠলেন, উনি সবুজ ভাইদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তো বাসে ওঠার পরে উনি সবুজ ভাইকে ফোন দিবেন। তো উনি যেটা দেখলেন যে ওনার সাথে মোবাইলটা নাই, উনি ভুলে মোবাইলটা রেখে আসছেন ওনার মামার বাসাতে। এর মধ্যে বাস চলতেছে, তো উনি তেমন একটা টেনশন নিলেন না, কারণ উনি মোটামুটি জানতেন যে ওই সবুজ ভাইদের গ্রামটা ওনাদের গ্রামে খুব ফেমাস, শিকদার বাড়ি নামে পরিচিত। তো উনি গেলেন, রাত 8টার মতো বাজে, তখন উনি নামলেন। একটা বাজারে নামার পরে উনি মানে নাস্তা করলেন। নাস্তা করার পরে যে হোটেলের যে লোক ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা চাচা, এখান থেকে শিকদার বাড়িটা কোন দিকে? তো গ্রামের ওই লোক বললো, হোটেলের লোক, যে এখান থেকে আপনি সোজা হাঁটলে কাঁচা রাস্তায় নামলে আধা ঘন্টা। তো উনি নামেন, তো ওনার কথা মতো উনি রওনা দেন। তো ওনাকে পিছন থেকে ডাক দেয়, উনি বাজারের বাইরে বের হওয়ার পর পিছন থেকে একটা লোক ডাক দেয় অন্ধকার থেকে। তো বলে যে শুনেন, তো যাই, বলে কি হয়েছে? তো ওই লোকটা বলে যে আপনি কি শিকদার বাড়িতে যাইতেছেন? তো বলে যে হ্যাঁ, কেন? তো ওই লোকটা যেটা বলে যে আমিও ওদিকে যাব, চলেন একসাথে যাই। তো উনি মোটামুটি একটু খুশি হন মনে মনে যে গ্রামের একজন লোক পাইছেন, যেহেতু জায়গাটা ওনার কাছে অপরিচিত। তো 2 জন হাঁটতেছে। তো যেটা বলে নাহিদ ভাই বলে যে এক কাজ করি, তাহলে একটা রিক্সা নেই, রিক্সা নিয়ে চলেন যাই। তো ওই লোকটা বলে যে না না না, রিক্সা লাগবে না, হাইটেই চলেন, 15 মিনিটেরই তো রাস্তা। তো পরে নাহিদ ভাই বললে যে তো দোকানদার তো বললো যে আধা ঘন্টার মতো লাগবে, বলে যে ও ঠিক জানে না। তো 2 জন হাঁটতেছে আর কথা বলতেছে। ওই লোকটা মানে খুবই জলি প্রকৃতির, তার সাথে খুব মানে সুন্দর, 2 জন মজা করে কথা বলতেছে। 40-45 বছর বয়সে একজন স্বাভাবিক লোক। তার মানে তার বর্ণনাটা এরকম যে শুধু অস্বাভাবিক 2টা জিনিস তার মধ্যে। একটা হচ্ছে যে তার চোখে মানে অস্বাভাবিক পরিমাণ সুরমা দেওয়া, সুরমা দিলে মানে যেমন কালো হয় অমন। আর তার ঠোঁটটা প্রচুর পরিমাণে লাল, মানে এতটা লাল হওয়ার কথা না। তো যাই হোক, তো হাঁটতেছে, কথা বলতেছে। তো যখনই বাজারে, রাসেল ভাই, বাজারের মোড়ে মোড়ে কিন্তু মানে গ্রামে রাস্তার মোড়ে মোড়ে কিন্তু চায়ের দোকান থাকে। তো ওইসব দোকানের পাশে যখনই আসে, তো ওই লোকটা কি করে, মানে গলা একটা স্কার্ফের মতো ছিল, উনি ওইটা ওনার মাথায় তুলে দেন। আর যখন মানে ওনার, তখন মানে নাহিদ ভাই ওনার সাথে কথা বলে, পাশের লোকগুলা মানে তার দিকে একটু অবাক ভাবে তাকায়। তো এইভাবে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে লোকটা ওনাকে একটা অস্বাভাবিক কথা বলে যে আচ্ছা এটা কত সাল? তো নাহিদ ভাই যেটা বলে যে আপনি তো খুব ভালো মজা, হঠাৎ করে অল অফ আ সাডেন তিনি জিজ্ঞেস করলেন যে কত সাল? অনেকগুলো কথার মধ্যে মানে নরমাল কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, তো উনি যেটা বলেন যে আপনি তো খুব ভালো মজা করতে পারেন। এটা বলার পরে লোকটা ওইটার অ্যান্সার না দিয়ে সামনে হাত দিয়ে দেখায় যে ওই যে ওইটা হচ্ছে শিকদার বাড়ি। তো এটা বললে মানে লোকটা ডান দিকে চলে যায়। তো নাহিদ ভাই মানে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য ডাকে, বাট লোকটা আর পিছনে তাকাইতেছে না। কিন্তু উনি মানে ওই বাড়িটা দেখে যেটা শক হলেন যে উনি মানে ওনার ফ্রেন্ড সবুজ ভাই ওনাকে সবসময় বলছে যে মানে ওনাদের বাড়িটা হচ্ছে বড় বাড়ি, গ্রামের মধ্যে মানে খুবই প্রভাবশালী। কিন্তু উনি দেখলেন যে সামনে যে বাড়িটা সেটা হচ্ছে মানে একদম ছোট নর্মাল 3 সেটের বাড়িগুলো যেমন হয় গ্রামে, ওরকম একটা বাড়ি। তো এটা দেখার পরে মানে উনি ভয়ে ভয়ে আগাইতেছেন যে মানে কার সাথে আসলাম, লোকটার নাম জানি না। তো ওই মুহূর্তে কি হয় যে ভিতর থেকে
সবুজ ভাই বেড়ে আসে। তো মানে ব্যাপারটা এমন যে উনি জানতেন যে এই মুহূর্তে নাহিদ ভাই মানে ওখানে পৌঁছাবেন। তো দেখার পরে মানে উনি একটু রিল্যাক্স ছিলেন, পরে বললেন, তো কুশল মিডিয়ামের পরে নাহিদ ভাই বলেন যে কি রে খালা খালু কোথায়, ওনাদের একটু ডাক। তো বলে যে না ওনাদের এখন ডাকা যাবে না, নাই ওনারা, তো এরকম কিছু। তো মানে উনি মনে মনে একটু কষ্ট পায় যে আসলাম এরকম একটা বিহেভ করলো। তো পরে ওনাকে বলতেছে যে চল এখন শুয়ে পড়ি, মানে ডাইরেক্ট এরকম কিছু বলতেছে। ওনাদের বাসার মানে কোনো লাইট নেই, এটা হচ্ছে সবচাইতে মানে অবাক ব্যাপার, যে কোনো লাইট নেই, টোটালি অন্ধকার, কারেন্ট নেই। তো যেটা হয় যে ওনাকে একটা রুমে নিয়ে যায় সবুজ ভাই, নাহিদ ভাইকে একটা রুমে নিয়ে যায়। যাওয়ার পরে রুমের মধ্যে মানে উনি খাটটাও ঠিক মতো দেখতে পারতেছেন না, তো একটা বেডে বলে যে শুয়ে পড়েন। তো শোয়ার পরে উনি দেখলেন মানে বেডটা প্রচুর পরিমাণে শক্ত। তো পরে বলে যে তোদের বাসায় বিছানার অবস্থা এমন কেন? তো বলে যে এমনই, এখন ঘুমা, মানে তেমন একটা কথা বলতেছে না নাহিদ ভাইয়ের সাথে সবুজ ভাই। তো শোয়ার পরে দুজন শুইল পাশাপাশি। শোয়ার কিছুক্ষণ 10-15 মিনিট পরে নাহিদ ভাই যেটা শুনতে পারলেন যে মানে বাড়ির বাহিরে মানে কুকুর 8-10টা কুকুর একসাথে ডাকতেছে, কিন্তু শব্দগুলা শুনে এমন মনে হইতেছিল যে মানে খুবই পাশে রুমের ভিতরে কুকুরগুলো ডাকতেছে। তো উনি মানে ডাকছেন, সবুজ ভাইকে ডাকেন যে শুন মানে এরকম কুকুর ডাকতেছে। তোর কয়েকবার ডাক দেওয়ার পর ধাক্কাও দেয়, তো উনি আর কোনো রেসপন্স দেন না। তো এইভাবে তো কিছুক্ষণ পরে না মানে কুকুরের শব্দগুলো অটোমেটিকলি চলে গেল। তো উনি একটা ঘুম ঘুম ভাব নিজের মধ্যে, ঘুমাবেন এমন একটা সব মানে অবস্থায় উনি শুনলেন যে পাশে, যে ওনার পাশে সবুজ ভাই শোয়া, উনি খুব ভারী গলায় মানে হাসতেছেন। তো এটা শুনে মানে খুব ভয় পান যে হঠাৎ হাসতেছে, তো কি হয়েছে, উঠে বসবে। তো এমন টাইমে মানে কি হয়, উনি উঠতে পারতেছেন না। দেখলেন যে উনি তার বডি মানে টোটালি মুভ করতে পারতেছেন না। এন্ড ওই সবুজ ভাই ওনার উপরে মানে চেপে বসলো। বসার পরে যেটা হয় যে মানে হাসতে হাসতে ওনার মানে গলাটা চেপে ধরে। আর ফেসটা আসার পরে উনি কাছে আসার পর যতটুকু দেখতে পান যে এখানে এটা সবুজ ভাই না, এটা হচ্ছে যে উনি সারা রাস্তায় যার সাথে আসছিলেন ওই লোকটা হচ্ছে এই লোকটা, মানে সিমিলার একদম। তো এটা দেখার পরে উনি মানে সেন্সলেস হন। সেন্সলেস হওয়ার পরে সকালে ওনার জ্ঞান ফিরার পরে উনি নিজেকে আবিষ্কার করেন যে উনি ওই গ্রামেরই বাজারের কোনো একটা ডিসপেন্সারিতে আছেন, লোকজন তাকে ঘিরে আছে। তো উনি মানে প্রথমে বলেন যে আমি কোথায়, আর আমার ফ্রেন্ড সবুজ কই। তো গ্রামের লোকেরা মানে তার দিকে অবাক হয়ে তাকায় বলে যে মানে কোন সবুজ, আর তুমি কবরস্থানে কি করতেছিলা? এটা হচ্ছে তার মানে সবচাইতে অবাক করা বিষয়। তখন উনি বলে না আমি তো আমার ফ্রেন্ড সবুজের বাসায় ছিলাম। তো বলে যে না আমরা তো তোমাকে পাইছি এরকম একটা কবরস্থানে। তো উনি তখন মানে ওই লোকদেরকে সব বর্ণনা দেন যে এরকম এরকম আমার ফ্রেন্ড এটা। তো ওই লোকেরা মানে ওনার কথা শোনার পরে ওই লোকেরা তাকে একবারেই চিনতে পারে সবুজ ভাইকে। তো পরে সবুজ ভাইকে ওনারা মানে ডাকানো হওয়ার সবুজ ভাই আসেন। আসার পরে উনি নাহিদ ভাইকে মানে দেখে উনি পুরো অবাক। তো দেখে বলতেছে যে কিরে তোর তো কালকে আসার কথা ছিল, তুই মানে এখানে মানে কেন, কিভাবে? তো পরে মানে এটা শোনার পরে উনি সহ্য করতে পারেননি, তো তিনি আবার মানে সেন্সলেস হয়ে পড়েন ওই জায়গাতেই। তো তারপর ধরাধরি করে তাকে নিয়ে যাওয়া হয় মানে সবুজ ভাইদের বাসায়। তো জ্ঞান ফেরার পরে এবার তিনি দেখতেছেন যে না এবার তিনি পাকা দালানের মধ্যে আছেন, তার আশেপাশে মানে সবুজ ভাইয়ের বাবা মা তারা সবাই আছে। তো তিনি যে জায়গার পরে বললেন রাত্রের পুরো ঘটনাটা তিনি মানে শেয়ার করেন সবুজ ভাইয়ের সাথে নাহিদ ভাই। তো বলার পরে নাহিদ ভাই মানে সবুজ ভাই যেটা বলে যে না এরকম না, আসলে উনি গ্রামের মানুষ কাছ থেকে যেটা শুনেন যে ওনাকে মানে তারা পাইছে একটা পুরনো কবরস্থানে আসল ভাই। ওই কবরস্থানটা মানে তেমন খুব ভালো একটা কবরস্থান না, ওখানে যারা সুইসাইড করতো বা যারা মানে সুইসাইড করলে তো মানুষকে মানে তারা একটু অন্য চোখে দেখে, যারা সুইসাইড করতো বা যারা অস্বাভাবিকভাবে মারা যেত অ্যাক্সিডেন্টের মাধ্যমে, ওই সব মানুষকে ওখানে কবর দেওয়া হয়। ইভেন ওইটা এখন বন্ধ হয়ে গেছে, ওই কবরস্থানটা কেউ ইউজও করে না, কারণ ওইটার মানে ওই গ্রামে ওই কবরস্থানটার ব্যাপারে অনেক প্রচলিত কথাবার্তা আছে যে অনেক অবয়ব দেখা যায় এরকম কিছু। ওনারা ওই সবুজ নাহিদ ভাইকে মানে একটা কবরের পাশে পড়া অবস্থায় পান। তো এটার পরে উনি যেটা করেন যে উনি বলেন যে আমি আর আজকে থাকবো না। তো উনি ওদিন দুপুরের বাসেই মানে ঢাকায় চলে আসেন। ইভেন এরপরে উনি 6 মাসের মতো মানে এই ব্যাপারটা নিয়ে মানে খুবই ছিলেন। হ্যাঁ স্বাভাবিক কিন্তু ওনার মানে 6 মাসের মতো লাগে। ইভেন এখনো উনি কুকুরের ডাক খুব ভয় পান। আচ্ছা, এখনো পর্যন্ত? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা সরাসরি চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে। তিনি নতুন এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন, আমরা তার কাছে সরাসরি চলে যাব। কি নাম আপনার এবং কোথা থেকে এসেছেন বলে আপনার ঘটনাটা শুরু করবেন। হ্যালো লিসেনার্স, আমি আমির হামজা পিয়াল, মগবাজার থেকে। আমি ধানমন্ডি আরিয়াল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আসলে সরাসরি আমার স্টোরিতে চলে যাই। বেসিক্যালি স্টোরিটা আমার না, আমার এক বড় ভাইয়ের, তার নাম টুটুল। তো টুটুল ভাই একটা অভ্যাস যেটা ছিল, সরি আরেকটা কথা, যে উনি মগবাজার বা ইস্কাটনে কোনো একটি বাসাতে থাকতেন।
তো টুটুল ভাইয়ের একটা অভ্যাস যেটা ছিল যে উনি রাত জাগতেন খুব বেশি, তো যতক্ষণ জাগতেন উনি ছাদে থাকতেন। তো এরকম ইউজুয়ালি হতো। তো 2015-এর পহেলা বৈশাখ, তো সেদিন উনি যথারীতি ছাদে উঠেন যেভাবে উঠতেন। তো উঠার পর উনি ফিল করতে থাকলেন যে ছাদের ভিতর কিরকম যেন একটু ফিল হচ্ছিল, মানে স্পিরিচুয়াল বা সামথিং এরকম কিছু ফিল হচ্ছিল। তো উনি সাথে সাথে ছাদ থেকে নেমে যান। তো ঘরে যাওয়ার পর উনি কিছুক্ষণ শুয়ে থাকেন। তো তিনি 12টার দিকে ছাদে উঠেন। তো যাওয়ার পর উনি যখন একটু রিকভার হওয়ার পর তো উনি চিন্তা করলেন ঠিক আছে, তো আবার ছাদে যাওয়া যায়, কারণ হয়তো পয়লা বৈশাখ ছিল তাই একটু টায়ার্ড ছিলাম, জার্নি করছি। তো তিনি আবার ছাদে যায়, বাট ছাদে যাওয়ার পর তার সেম কন্ডিশন থাকে, উনি একটু মানে তার মাথাটা বা ঘাটটা একটু ভারী হয়ে আসে, বাট তিনি তাও ছাদে স্টে করেন। তো এরকম অবস্থাতে উনি ছাদের একটা কোনায় যায় দাঁড়ানোর পর উনি লক্ষ্য করেন যে ছাদের আরেকটা কোনায় একটা অবয়ব। তো উনি ওই জিনিসটা ডিসকভার করার জন্য সামনে যান। তো যাওয়ার পর যেটা দেখতে পারেন যে বাড়ির যে দারোয়ান মনসুর কাকা উনি সেখানে। তো এটা দেখার পর উনি একটু নার্ভাস হয়েছেন যে এত রাত্রে মনসুর কাকা সেখানে কি করছে। তো মনসুর কাকাকে যে উনি জিজ্ঞেস করে যে কাকা কি ব্যাপার, আপনি এই টাইমে ছাদে? তো ফার্স্টবার মনসুর কাকা কোনো অ্যান্সার দেন না। তো মনসুর কাকা ছাদের রেলিংটা ধরে নিচের দিকে তাকিয়েছিল, বিল্ডিং এর নিচের দিকে। তো এরকম হওয়ার পর নেক্সট টাইম জিজ্ঞেস করার পর মনসুর কাকা জাস্ট ঠান্ডা কণ্ঠে এতটুকু বলে যে তার ভাষায় যদি বলি যে আমি চাকরি ছেড়ে দিছি আর আমার বেতনটা আমার দেওয়া হয়নি, আর আমার বেতন ছাড়া আমি যাবো না। তো এটা বলার পর তো টুটুল ভাই যেহেতু তার ছাদে খাওয়া লাগছিল, তো কিছুক্ষণ পর হাঁটাহাঁটির পর উনি নেমে যান আর মনসুর কাকার সাথে কোনো কথা বলেন না। তো সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠেন তার মাকে ডাক দেন। তো ডাক দিয়ে বলে যে মনসুর কাকা তো চাকরি ছেড়ে দিছে, তো যতটুকু পারো তুমি হেল্প করে দিও টাকা পয়সা দিয়ে। তো রাসেল ভাই সবচেয়ে শকিং ব্যাপার যেটা, যে তার মা যেটা বলে তাকে যে মনসুর কাকা মারা গেছে আরো 3 থেকে 4 দিন আগে। তো টুটুল ভাই ফুললি শকড হয়ে যায় যে এটা কিভাবে পসিবল, তাহলে রাত্রে আমি যার সাথে কথা বললাম বা যে আমার সামনে ছিল তাহলে আমি কি দেখলাম। সো এই জিনিসটা ফুললি শকড হয়ে যাওয়ার পর তিনি এবং তার মা ইস্কাটনের এক লোকাল হুজুরের কাছে যান। তো যাওয়ার পর হুজুরটিকে কাহিনীটি খুলে বলেন। তো বলার পর হুজুর যেটা বলে যে আপনি আর ছাদে উঠেন না, উনি আপনার কোনো ক্ষতি করবেন না। আর হুজুর আরেকটা যেটা ভালো একটা ইনফরমেশন দেয়, মজার ইনফরমেশন, সেটা হচ্ছে যে এলাকার আরো অনেকেই নাকি দেখতে পারছে মনসুর কাকাকে। তো এই জিনিসটা শোনার পর টুটু ভাই খুব ভয় পায়, বাট ভয় পাওয়ার পর উনি আর ছাদে উঠে না কখনো। তো এরকম হওয়ার পর উনি একদিন একদিন পরে উনি ঘরের ভিতর ল্যাপটপে গেমস খেলছিলেন। তো উনি এমন ভাবে বসেছিলেন যে জানালাটা তার পিছনে ছিল আর ল্যাপটপটা তার সামনে ছিল। তো যখন উনি ল্যাপটপটা অফ করার পর উনি দেখলেন যে জানালার ওপাশ থেকে কেউ একজন ক্রস করলো, শাট এরকম একটা শব্দ হলো, তো ক্রস করলো। তো করার পর উনি পিছন তাকিয়ে দেখে আসলে কেউই নেই। তো এই জিনিসটা দেখার পর উনি একটু ভয় পেয়ে যায়, আর যেহেতু তার সাবকনশিয়াস মাইন্ডে ব্যাপারটা ছিল মনসুর কাকার, তো এই জিনিসটা তাকে আরো বেশি এফেক্ট করে। তো করার পর উনি জাস্ট চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে জলদি ঘুমায় যাব। তো উনি সবকিছু সেট আপ করার পর যখন উনি বারান্দা যায়, রাসেল ভাই উনি তখন যে জিনিসটা দেখতে পারে ওই জিনিসটা উনি কখনো এক্সপেক্ট করেনি। তো উনি জাস্ট যখন বারান্দা ঢুকে উনি দেখে যে রাস্তার মধ্যে স্ট্রিট লাইট নিচে মনসুর কাকা দাঁড়িয়ে আছে, এবং এমন একটা হবে যে কেউ যদি ভিক্ষা করে কখনো তার চেহারা যেমন করুণাময় হয়ে থাকবে ওইরকম ভাবে। আর আমরা মসজিদে গেলে যেমন সাধারণত মোনাজাতের জন্য হাতটা জড়ো করি, এভাবে দাঁড়িয়ে আছে হোয়াইট একটা পাঞ্জাবিতে, তাকিয়ে আছে বাড়িওয়ালার বারান্দার দিকে। তাদের বাড়িওয়ালা যাচ্ছিল তার বারান্দার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর তো টুটু ভাই খুব ভয় পায়, এবং তার চোখটা যায় বাড়িওয়ালার যখন বারান্দার দিকে চোখটা যায় তখন উনি দেখতে পারে যে বাড়িওয়ালার যে ছোট মেয়েটি, ওই মেয়েটি সেখান থেকে স্ট্রিট লাইটের নিচে তাকিয়ে আছে সেই মনসুর কাকার দিকে। তো এটা দেখার পর টুটু ভাই প্রচন্ড পরিমাণ ভয় পাওয়ার পর উনি সেখানে ফেইন্ট হয়ে যায়। তো হওয়ার পর সকালবেলা যখন উনি চোখ খুলে দেখে যে তার মা তার পাশে বসে আছে। তো এরপর তার মার সাথে উনি ফুল স্টোরিটা শেয়ার করে যে উনি রাত্রেবেলা এই কাহিনী দেখতে পারছে। তো তার মা ফুললি শকড হয়ে যায় এবং তাকে যে কথাটা বলে যে কালকে 2টা বা 3টার দিকে বাড়িওয়ালার যে ছোট মেয়েটিকে টুটু ভাই দেখছে, সেই মেয়েটি অটোমেটিক 2টা-3টার দিকে ব্লিডিং হয়, গলা থেকে প্রচন্ড পরিমাণ ব্লিডিং হওয়ার পর মেয়েটি মারা যায়। তো এই জিনিসটা শোনার পর টুটু ভাই যথারীতি আবার ফেইন্ট হওয়ার মতো অবস্থা। তো এরকম তো লাশটাকে আনা হয়। তো লাশটা রাখা হয় বিল্ডিং এর বেসমেন্টে। তো বেসমেন্টে যখন রাখা হয়, বেসমেন্টে একটা ছোট একটা ঘর ছিল, তো ওই ঘরের পাশে রাখা হয় মেয়েটার লাশটাকে। তো রাখার পর সেখান থেকে প্রচুর দুর্গন্ধ ছুটতেছিল। তো সবাই ফার্স্টে মনে করছে হয়তো যে লাশটা থেকে হয়তো দুর্গন্ধটা আসতেছে, বাট পরে যে জিনিসটা ডিসকভার করলো যে জিনিসটা আসলে সেই ছোট একটা রুম থেকে আসতেছিল। তো যারা ভাড়াটিয়ারা ছিল বা যারা দারোয়ান ছিল ওনারা যায় রুমটার ভিতরে যায়। তো যাওয়ার পর যেটা দেখতে পারে যে সেখানে মানুষের একগুচ্ছ চুল
এরপর কিছু হাড্ডি আর আরেকটা বিড়ালের মাথা, মানে এরকম কিছু মানে আজে বাজে কিছু জিনিস সেখানে পায়। তো পাওয়ার পর সবাই তো খুব ভয় পেয়ে যায়, বাট জিনিসটা তখন ওইভাবে রিভিল করে না, যেহেতু একজন মৃত এখানে। তো লাশটাকে যখন দাফন করে আসে, বাড়িওয়ালার মেয়ের লাশটাকে যখন দাফন করে আসে, তো ভাড়াটিয়া যারা ছিল তারা সবাই বাড়িওয়ালার কাছে যায় যে আসলে এক্সাক্ট কাহিনীটা কি জানার জন্য। তো বাড়িওয়ালা তখন ব্যাপারটা আসলে খুলে বলে যে মনসুর কাকা যিনি ছিলেন উনি আসলে ব্ল্যাক ম্যাজিক করতো। তো এই জিনিসটা যখন বাড়িওয়ালা জানতে পারে, তখন বাড়িওয়ালা মনসুর কাকাকে বের করে দেয়, ঠিক আছে, আর তাকে বেতনটাও দেওয়া হয় না। তো এই জিনিসটা শোনার পরে সবাই তো খুব অবাক হয় ব্যাপারটা, যে তার মানে কি তাহলে মেয়েটি কি ওই মনসুর কাকার জন্য মারা গেল। তো আসলে এই জিনিসটার উত্তর খুঁজতে তারা ওই লোকাল হুজুরটার কাছে আবার যায়। তো হুজুরটা যে এই এক্সপ্লেনেশনটা দেয় যে মানুষ যদি পৃথিবীতে এমন কিছু অর্জন করে না নিয়ে যেতে পারে যেটা তার পাওনা, যেটা তিনি পান কারো কাছ থেকে, তো সেটার প্রতি একটা হাহাকার জন্মায়, আর জানের সদগা হিসেবে তখন সেই জিনিসটা ওইভাবে নিয়ে নেয়। তো বাড়িওয়ালা মেয়েটি যখন মরে, এরপর থেকে রাসেল ভাই তেমন ভাবে আর মনসুর কাকা কেউ দেখেনি। সো মানে বুঝে গেছিল যে ইটস লাইক এ রিভেঞ্জ ছিল ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আবারও পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের সাথে এই মুহূর্তে আছেন সাব্বির। তিনি এসছেন মগবাজার থেকে, রাইট? সাব্বির, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনে ফেলি। ভাই, তো আমি দ্বিতীয় ঘটনাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে সিলেটের কোন একটা বয়েজ হোস্টেলের ঘটনা। আমি নাম মেনশন করতেছি না, বাট ওই হোস্টেলে সবাই বুঝবেন। তো হোস্টেলের ঘটনা যেটা হয় যে একটা ছেলে মানে একটা মেয়ের সাথে, হোস্টেলের একটা ছেলে তো একটা মেয়ের সাথে রিলেশন হয়, তারপরে কোনো একটা কারণে ডিপ্রেশনের কারণে ছেলেটা সুইসাইড করে। এন্ড ছেলেটা সুইসাইড করে হচ্ছে ওই হোস্টেলের পিছনেরই একটা পাহাড় থেকে। ওই পাহাড়টা আবার হোস্টেল থেকে দেখা যেত, মানে ওরা যে রুমে থাকতো তো দেখা যেত। তো যেটা হয়, দুজন ফ্রেন্ড মানে একসাথে থাকতো। তো সাথে ফ্রেন্ডটা মানে একটু কষ্ট পায় যে ফ্রেন্ড মারা গেছে। তো এমন কিছুদিন পরে হঠাৎ ও রাত্রে একদিন মানে জানলা খুলে বসেছিল। তো যেটা দেখলো যে মানে ওর রুমের পিছনে যে পাহাড়টা যেখান থেকে ওর ফ্রেন্ড সুইসাইড করছে, ওই পাহাড়ে মানে একটা অবয়ব অনেক দূরে, মানে ঝাপসা বুঝে যাইতেছে যে একটা অবয়ব মানে রুমের দিকেই তাকায় আছে, চোখগুলা জলজল করতেছে, অনেক দূর থেকে রিফ্লেক্ট করতেছিল। তো এটা দেখার পরে মানে ও একটু ভয় পায়, যেহেতু একটা ফ্রেন্ড অস্বাভাবিকভাবে মারা গেছে। ও জানলা লাগায় শুয়ে থাকে। এন্ড যেটা হয় যে মানে ও দিন রাত্রে অনেক মানে আজে বাজে স্বপ্ন দেখে। তো স্বপ্ন দেখার পরে মানে সকালে ওইটা ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। তো ফ্রেন্ডরা বলে যে হয়তো বা তুই ভুল দেখছিস। তো দ্বিতীয় দিন রাত্রের ঘটনা, উনি এমন মানে জানলার খুলে বসে আছে, তো দেখে যে মানে আবার ওই জিনিসটাকে উনি দেখতে পায় সেকেন্ড বারের মতো। তো দেখার পরে উনি মানে জানালা লাগায় দৌড় পরে উনি ঘুমায় থাকে। তো ঘুমানোর পরে উনি যেটা মানে ফিল করলেন যে রুমে অস্বাভাবিক শব্দ হইতেছে, মানে কেউ হাঁটাচলা করতেছে বা এরকম কিছু। তো উনি ফিল করার পরে যেটা করেন যে মানে উনি জাগার পরে লাইট অন করেন, মানে কোথাও কিছু নাই। তো এটা দেখার পরে মানে কোনোভাবে উনি দিন রাত্রে ঘুমান। তো পরদিন উনি ওনার মানে হোস্টেলের ম্যানেজারের সাথে এটা শেয়ার করলেন যে আমি এরকম কিছু দেখতে পেয়েছি, আমি এই রুমে থাকবো না। তো ম্যানেজার বললে যে এত শর্ট টাইমে তো আমি তোমাকে রুমটা চেঞ্জ করে দিতে পারবো না, তুমি কিছুদিন ওয়েট করলে আমি তোমাকে চেঞ্জ করে দিতে পারি। তো এটা আবার মানে ওর শুনে যে ওর মানে রুম পাশের রুমে দুটা ছেলে ওরা মানে শুনে ব্যাপারটা। তো শোনার পরে বলে যে তাহলে মানে ওরা চায় যে ওই রুমটার সাথে ওদের রুমটা এক্সচেঞ্জ করতে। তো তখন ম্যানেজারটা বলে যে ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে চেঞ্জ করতে সমস্যা নেই। আর ওই দুটা ছেলে মানে কিউরিয়াস ছিল যে ওই রুমে কি হয়, ওরা একটু এসব প্যারানর্মাল ব্যাপারে জানার জন্য। তো ঠিক আছে, ওরা রুম চেঞ্জ করলো। তো প্রথম দিন রাত্রে ওদের সাথে আর কিছুই হয়নি। দ্বিতীয় দিন রাত্রে ওরা যেটা হয় যে মানে ঘুমানোর পরে ওরা ওইরকম সেকেন্ড দিন ওরা রুমের মধ্যে মানে কারো হাঁটা চলা বা এরকম কিছু শব্দ পায়। তো শব্দ পাওয়ার পরে ওইটা ওদিন যায়। তো পরদিন রাত্রে সেম আবারও মানে ওরা রুমের মধ্যে এরকম হাঁটা চলার শব্দ পায়। তো পাশাপাশি এল শেপের মতো দুইটা খাট রাখা। তো একটা ফ্রেন্ড করে কি মানে উঠে মানে এবার ওরা যেটা শুনে যে সেকেন্ড দিন রাত্রে ওরা শুনে যে মানে কেউ কান্না করতেছে, মানে খুব ভারী গলা বা এরকম কিছু কান্না করতেছে। তো উঠে মানে দেখে রুমের একটা কর্নারে একটা ছেলে মানে মুখে হাত দিয়ে পিঠ ফিরে তো কান্না করতেছে। তো একটা ফ্রেন্ড মানে যায় যে কি হয়েছে বা এরকম দেখার জন্য। যখন হাত দেওয়ার পরে রাসেল ভাই ওই ছেলেটা যে মানে যেটা কান্না করতেছিল ওটা ঘোরার পরে দেখে যে যেই ছেলেটা মানে পাহাড় থেকে সুইসাইড করছে এটা ওই ছেলেটা। এন্ড ও মানে সুইসাইড করার পরে যখন নিচে পড়ে তো ওর ফেসটা মানে থ্যাতলায় যায়। তো ও সেম এই জিনিসটা দেখার পরে মানে খুবই ভয় পায়। ভয় পাওয়ার পরেও যেটা করে যে রুম থেকে দৌড় দিয়ে বাইরে যায়, কি হয় ফেইন্ট হয়ে যায়, পড়ে যায়। তো পরে ফেইন্ট হয়ে যায়। আর রুমের মধ্যে আরেকটা যে ছিল ওর ফ্রেন্ড, ও এটা কি করে মানে ও জাস্ট ওইটা দেখে মানে তো ওখানে মানে বেডের মধ্যেই ফেইন্ট হয়।
তো পরে সকালে যখন রুমের যে ছিল ওর যখন জ্ঞান ফিরে তো ও ঘটনা বলে, কিন্তু কেউ মানে ওর সেকেন্ড ফ্রেন্ডটাকে খুঁজে পাইতেছিল না। তো খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে পাওয়া যায় যে ওর যে ফ্রেন্ডটা মানে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়, ওই ফ্রেন্ডটাকে পাওয়া যায় যে ছেলেটা সুইসাইড করেছিল যে পাহাড় থেকে, ওই স্পটে ওই ছেলেটাকে ফেইন্ট অবস্থায় পাওয়া যায়। তো ওকে যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি রাত্রে কি দেখছিলা, তখন বলে যে আমার কিছু খেয়াল নাই, রুমের মধ্যে আমি এরকম কিছু দেখার পরে যখন দৌড় দিচ্ছি, তো দৌড় দিয়ে পড়ে যাওয়ার পরে আমার কিছু মনে নেই, আমি এখন উঠলাম এই জায়গা থেকে। আসলে এই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে কথা বলবো, যদি দরকার হয় আমরা আরেকবার সাজ্জাদ ভাইয়ের সাথে একটু কথা বলি। সো সাজ্জাদ ভাই, আপনি বলছিলেন যে আপনাদের এলাকায় আরো একটা প্রচলিত ঘটনা আছে, প্লাস আপনি আপনার বিশ্ববিদ্যালয় জীবনের একটা ঘটনা বলছিলেন। তবে সবচেয়ে যে বড় ঘটনা সেটা হচ্ছে যে আপনার এলাকায় একটা প্রচলিত ঘটনা আছে, যেটা সবাই জানেন এবং সেই এলাকায় সবার মুখে মুখে, এবং আপনি কয়েকবার কথা বলে শিওর হয়েছিলেন যে ঘটনাটা আসলেই ঘটেছে কিনা। জি। কিন্তু আপনার সেই এলাকাবাসী যার কাছে ঘটনাটা শুনেছেন তিনি বলেছেন, তিনি নিশ্চিত করেছেন যে না, এরকম ঘটনা ঘটেছে। কি ঘটনা ছিল সেটা? এটা আসলে ভাই একটা অগ্নিকাণ্ডের ঘটনা। এখন এটা কি কোইন্সিডেন্স না আসলে এটা কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস, সেটাই হচ্ছে বিষয়। ঠিক আমাদের এলাকায় নয় রাসেল ভাই, এটা হয়েছে আমি ওই সুমনের কাছ থেকে শুনেছি আর কি, আমার ছোট ভাই। এটা ঢাকা টাঙ্গাইল হাইওয়ের মাঝখানে একটা প্রমিনেন্ট একটা বাজার, সেই বাজারে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি। আমি নামটা উজ্জ্বল রাখলাম আর কি। তো এটা যেটা হয়, এটা ঘটনাকাল 20-25 বছর আগের একটা ঘটনা। তো ওই বাজারে একবার যেটা হয় রাসেল ভাই, যেটা হয় যে এক বৃদ্ধা অন্ধ আর কি, উনি ভিক্ষুক টাইপের আর কি, বাজারে ভিক্ষা করতে আসেন আর কি। তো নর্মালি যেটা হয় যে একটা এলাকায় যেটা যারা ভিক্ষা করেন তারা নর্মালি পরিচিত হয়ে থাকেন আর কি, একই পার্সন হয়ে থাকেন। তো ওই বৃদ্ধাকে ওই বাজারের কেউ আগে কখনো দেখেনি। সে বাজারে ভিক্ষা করার জন্য আসে এবং সে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা বা অন্য কোনো খাদ্যদ্রব্য নয়, সে একটা মিষ্টির দোকানেই যায়, যে সেখানে ওই মিষ্টির দোকানিকে বলে যে এই আমাকে একটা মিষ্টি দে। তো মিষ্টির দোকানি যেটা প্রথমে তাকে ডিনাই করে দেয় আর কি, যে মিষ্টি এখন করছি, এখন দিতে পারবো না, পরে আসো, দিতে পারবো না। তো সে আবার রিকোয়েস্ট করে যে আমাকে একটা মিষ্টি দে। তো তখন ওই দোকানির কি হয়, তার প্রতি কোনো মায়া জন্মাই না, সে করে কি, তার একটা কুবুদ্ধি হয়, সে বৃদ্ধা মহিলাকে বলে যে দেখি হাত বাড়াও, আমি মিষ্টি দিচ্ছি। তখন অন্ধ মহিলা তার হাতটা বাড়িয়ে দেয় সামনে আর কি। তখন ওই দোকানি যেটা করে, সে ওই যে মিষ্টি যেটা দিয়ে জাল দিচ্ছিল আর কি, কয়লা, জ্বলন্ত একটা কয়লার টুকরা করে কি ওই মহিলার হাতে দিয়ে দেয়। তো বৃদ্ধা ওইটাকে একদম যেটা আপনার যে গরম মিষ্টি মনে করে, সেটা ওই হাত থেকে খুব দ্রুতই মুখে নিয়ে নেয় আর কি। মুখে নেওয়াতে যেটা মানে কোনো কিছু বোঝার আগে, কারণ গরম মিষ্টি ভেবে নেয়, যেহেতু সে ব্লাইন্ড। তো এটা মুখে নেওয়ার পরে যেটা হয় যে তার জিহ্বা, ঠোঁট, হাত খুব বাজেভাবে পুড়ে যায় আর কি। এবং বাজেভাবে পুড়ে যাওয়ার পরে যেটা হয়, সে গোঙাতে থাকে এবং সবার উদ্দেশ্যেই তখন ওই মার্কেট যেটা ছিল আর কি, বাজারটা আর কি, সবাইকে খুব তারস্বরে বলে যে তোরা আমাকে পুড়িয়েছিস, এখন থেকে তোরাও পুড়বি, এরকম একটা কথা উনি বলেন আর কি। এরপরে যেটা হয় রাসেল ভাই, এই ঘটনাটা প্রবাবলি উইন্টার সিজনেই হয়ে যাওয়া কোনো ঘটনা। এখন ওই ঘটনা হয়ে যাওয়ার পরে আপনার ওই বাজারে যেটা হয় যে ছোট খাটো বড় যাই বলেন, আপনার ওই সিজনটাতেই অগ্নিকাণ্ড হয়ে ঘটে আসার ঘটনা ঘটছেই, এরকম চলে আসছে আর কি। এবং এই ঘটনাটা এখানে প্রচলিত আর কি। এখন এটা রাসেল ভাই আমি যেটা বলতে চাই যে উইন্টার সিজনে এমনিও কিন্তু মানে অগ্নিকাণ্ড হয়ে থাকে, তো এটা কোইন্সিডেন্সও হতে পারে বা যেটা, কিন্তু ওইখানে এইরকম একটা ঘটনা ঘটেছিল এবং সেরকম একটা মানে জায়গাটা কিছুটা হলেও সেই মহিলা অভিশাপ দিয়ে গিয়েছে, সেটা আপনি বলতে চাচ্ছেন। সেটাই বলছি। এবং আরেকটা জিনিস আসলে আমি বলি যে অন্য কোনো খাদ্যদ্রব্য নয়, মিষ্টির দোকানে যাওয়া এবং মিষ্টির প্রতি আমরা জানি যে একটা কমিউনিটির একটা কিন্তু ইয়ে থাকে আর কি, রাইট, এরকম হতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা খুব অদ্ভুত একটা ঘটনা, এবং এটা তো মানে বলার সঙ্গে সঙ্গে কালকে দেখা যাবে যে অনেকেই হয়তো ট্রাই করবেন সেই জায়গাটায় গিয়ে যে আসলে ঘটনা ঘটে কিনা। কি ঘটনা ঘটেছে একটু আমাদের বলেন তো দেখি শুনি। এই ঘটনাটা হচ্ছে হলো 2012-এর, যখন আমি ও লেভেল ক্লাস করতাম তখনকার ঘটনা এটা। সো আমি আমার ক্লাস শেষ করে বের হয়েছি, আমার কাজিন আমাকে ফোন দিয়েছিল, সোফিয়া, তো আমাকে বললো আলমাসের সামনে যেতে। তো ফাইন, আমি গেলাম, যাওয়ার পর বললো চল ঘুরি একটু। তখন বাজে 7টা, এরকম 7:10-15। তো আমি কাজিনকে নিয়ে গাড়িতে উঠলাম, বসলাম, ড্রাইভ করতেছি নর্মালি।
তো যেতে যেতে দুইটা ফ্রেন্ডকে দেখলাম, ফার্স্টে মেহেদি, তারপর আলভি, দেন সোফিয়া। আমরা গাড়িতে, তো যে ড্রাইভার ছিল সামনে থেকে উনি পিছনে চলে গেছে আর সোফিয়া সামনে চলে আসছে। তো যেতে যেতে আমরা ধানমন্ডি লেকের সাইড দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে 7:20-15 এরকম বেজে গেল। তো সোজা যে বাইরে ঢুকলাম একটা গলিতে। তো যেতে যেতে আমার ফ্রেন্ড একটা স্টপ করলো, বললো দোস্ত এখানে ওয়েট কর। আমি বলি কেন? ডান দিকে যে বাসাটা এটা হচ্ছে হলো ধানমন্ডিতে হন্টেড হাউস। তো আমি বললাম হাউ ডু ইউ নো দ্যাট? তো বললো এটা ভূতের সামনে আমরা প্রায় শুনি, আর ইভেন অনেক ফ্রেন্ডরা এখানে এগুলো প্রবলেম ফেস করছে। তো আমি বলি কিরকম প্রবলেম? তো বললো এখানে যেই আসে তারই সমস্যা হয়। তো আমরা নর্মালি সবাই জানি ধানমন্ডির মধ্যে প্লেসটা মানে অনেক বড়, ফাঁকা বাসা খুব কমই থাকে, এরকম পুরান মডেলের বাসা দেখা যায় না নর্মালি। তো বাসাটা জিজ্ঞেস করলাম ভাই এখানে কারা থাকে, 20 ইয়ার্স ধরেই ফাঁকা বাসাটা। তো ফাইন, আমরা দেখলাম, দেখার পর নর্মালি ড্রাইভ করতেছি, কলাবাগান রোডে উঠলাম, ওঠার পর যাচ্ছি গান শুনতে যাচ্ছে। একটা সার্টেন টাইমে পিছন দিক দিয়ে একটা বাইক এসে হিট করে দিল আমাদের। তো বাইক হিট করলো, আমি গাড়ি ব্রেক করলাম, পিছনে তাকিয়ে দেখি বাইক আলাটা পড়ে গেল। তো পিছনের লোকজন চিল্লাচ্ছে ধর ধর বলে। তো আমি টান দিয়ে ওই প্লেসটা থেকে আমি চলে আসছি। তো চলে আসার পর স্টপ করলাম, স্টপ করার পর দেখি গাড়ির সামনের দিকে বা সাইডে দরজা মানে একটা হিট করবে যেরকম ট্যাপ খেয়েছে না, ওরকম ট্যাপ খেয়ে গেছে। তো আমার কোশ্চেনটা এটা, মানে লাগালো পিছন দিক দিয়ে, পিছন সাইডে পড়লো, সামনে কিভাবে ট্যাপ খেলো? পিছন দিক দিয়ে বাম্পার টাম সবকিছু যা যা এভরিথিং ইজ ওকে। সো ড্যামেজটা হয়েছে সামনের দিকে। হ্যাঁ ড্যামেজটা সামনের দিকে হয়েছে। তো আমাকে ও বললো চল বাসায় যেয়ে আমি তোকে নামিয়ে দিব তোর বাসায়। ফাইন, ওর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর নর্মালি ঘটনাটা নর্মাল লাগতেছিল না। সো ফেসবুকে ব্যাপারটা মানে ভাবলো শেয়ার করবে। তো ফেসবুকে লিখলো, লেখার পর এন্টার প্রেস করবে, ল্যাপটপ হ্যাং। তো নর্মাল আমরা ধরে নিলাম হলো নেটের প্রবলেম। তো ফাইন, কোনো সমস্যা নেই, বাসায় যাই। আমার বাসায় গেলাম। বাসায় যে মনে হলো আমার ফ্রেন্ডটা যে বললো মানে গাড়িতে উঠে দোষে বাসার সামনে যেই আসে তারই প্রবলেম হয়, ঠিক 15 মিনিটসের মধ্যে আমরা মানে অ্যাক্সিডেন্টটা করলাম। তো আমি ওকে ফোন দিলাম, সোফিয়ার সাথে শেয়ার করলাম। দোস্ত আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি, ও তো বললো, বলার পর 15 মিনিটের মাথায় আমরা অ্যাক্সিডেন্টটা করলাম। তো ওকে ফোন দিলাম, মেয়েদেরকে দোস্ত কি কাহিনী, মানে আসলে তুই কি কোনো কিছু জানোস কেনা? তো বলে না দোস্ত আমি তো কোনো কিছু জানি না, কি হয়েছে? তুই তো বললি এখানে অ্যাক্সিডেন্ট হবে, 15 মিনিটের মাথায় ঠিক অ্যাক্সিডেন্ট হইলো। তো দোস্ত আমি তো এই কথা বলি নাই। তাহলে এই কথাটা কে বললো গাড়িটা? তো আমরা বললাম হলো ফাইন, তুই কালকে 10টায় দেখা করবি, দেখা করার পর ফাইজলামি করবেন, তুই সিরিয়াসলি বলবি সবকিছু। তো সবাই বলতেছে, পিছনে ড্রাইভার বলতেছে জয় মামা তুমি বলছো। বললো না তুমি বলো নাই। ও বলতেছে আমি বলি নাই এগুলো কোনো কিছু। তো আমরা প্ল্যান করলাম আমরা আবার যাব। তো আমরা ওই দিনই সন্ধ্যাবেলা গেলাম, 3 জন গেলাম, আমি, সোফিয়া আর আমাদের জয় মামা গেলাম। জয়মামা যাওয়ার পর বাসার সামনেই ঠিক ওয়েট করতেছে। হঠাৎ করে একটা মাইক্রো বাস আসলো, আসার পর দেখে আমার দিকে তাকিয়েছিল। তো আমরা নিচে দাঁড়িয়েছিলাম বাসার সামনে, মানে দেখতেছিলাম মানে বাসার ভিতরে এক্স্যাক্টলি কি আছে। তো মাইক্রোবাস থেকে নামলো একজন লোক, নামার পর আমাকে জিজ্ঞেস করলো, সামনে ডাকলো, আমি গেলাম, যাওয়ার পর বলে কি এখানে কি করতেছো? আমি বলি এমনি দেখতে আসছি। বলে জায়গাটা তো ভালো না। আমি বলে আচ্ছা, বলে তুমি কি সাকিব? আমি বলে হ্যাঁ আমি সাকিব। আমার গার লোম দাঁড়িয়ে যাচ্ছে। বলে তুমি সাকিব? আমি বলে হ্যাঁ আমি সাকিব। বলে তোমার নামে অনেক রিপোর্ট আছে। আমি বলে আচ্ছা মানে কি রিপোর্ট? বলে আল্লাহ আমরা ডিবি পুলিশ ধানমন্ডি থানা থেকে, তো তোমার নামে রিপোর্ট আছে, তো তুমি চলে যাও। আবার গাড়ি থেকে আরেকজন লোক বের হলো। লোক বের হওয়ার পর বলতেছে না ও সাকিব না, ওইটার নাম ছিল আকিব যার নামে রিপোর্ট আছে। আমার কোশ্চেনটা এটা, আমার আপন ছোট ভাইয়ের নাম আকিব। তো আমার আপন ছোট ভাইয়ের নাম আকিব, আমি কোনো কিছু বললাম না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছে, ওর দূর থেকে পিছন থেকে দেখতেছে। তো আমরা নর্মালি যেটা জানি, একটা পুলিশ যদি রাতের বেলা বা ডিবি যদি কাউকে ডাকার পর অ্যাটলিস্ট তারা চেক করবে সাথে কিছু আছে কিনা।
বা যদি আপনার কি মনে হয় আসলে এটা মানে ব্যাপারটা সবকিছু আপনার কাছে প্যারানরমাল লাগছে, তাই তো? হ্যাঁ। এবং আপনি বলছিলেন যে ওইখানে কন্টিনিউয়াসলি মানে আপনি ওইখানে গেলে কিছুটা ফিল করছিলেন, এবং আপনার ওইখান থেকে আপনাদের ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছিল, এটা আপনি বলছেন। এবং এটা ধানমন্ডি 27 নম্বরে আপনাদের সাথে ঘটেছে। এক্স্যাক্টলি 27 নম্বরেই ঘটেছে। এবং আমি এই বেসিক্যালি এটাই তো স্টোরি। আরেকটু আছে। তো পুলিশ আমরা তো নর্মালি পুলিশরা চেক করে, তো উনি কোনো কিছু চেক টেক না করে উনি গাড়িতে উঠলো, বললো চলে যাও। তো আমার মানে জিনিসটা হচ্ছিল ওনারা কি আসলে মানুষ ছিল? আপনার বিশ্বাস হয় না এটা? না, আমার এটা বিশ্বাস হয় না, কারণ ওনারা আমাকে কোনো টাচ করলো না, কোনো কিছু করলো না। আর আশেপাশে যারা একজন লোক ছিল চা বেচতে ছিল, উনি ওনার মতনই ছিল, উনিও তাকাচ্ছিল না। আপনাদের সামনে যে ঘটনাটা ঘটছে এটা দিকে ওনারা তাকাচ্ছেন না? না, তাকাচ্ছে না। ফাইন, আমি বাসায় গেলাম, সব ঠিকঠাক। সুতরাং আপনার মোটামুটি বিশ্বাস যে যাদেরকে আপনি দেখেছেন তাদেরকে আপনি শুধু দেখছেন, অন্য কেউ বেসিক্যালি তাদেরকে দেখতে পাচ্ছেন না? অন্য কেউ দেখতে পাচ্ছিল না। আমি বাসায় যেয়ে আমি দাদিকে বললাম, আমার দাদি তো মানে কিছু জানে, ছোটবেলা থেকে দেখে আসছি। সো আমার দাদি বলতেছিল, আমি দাদিকে সব মানে ডিটেলস বললাম দাদিকে বলার পর দাদি বলতেছে এমন ভাব উনি সবকিছু জানে, বলে তুই ওই বাসার সামনে কেন গেছিস? আমি বলি হলো কারণ আমি ফ্রেন্ডরা সহ ঘুরতে ঘুরতে চলে গেছিলাম ওই বাসার সামনে। তো দাদি বলতেছে ওই বাসার সামনে আর যাবি না। আমি বলি কেন? ওইটা তো হিন্দু বাড়ি, এরকম কাহিনী, উত্তর পাশে এরকম একটা পুকুর আছে, তো ওই বাসার সামনে যাবি না। তো জিনিসটা পুরো অবাক করার মতন, আমার দাদিও সবকিছু জানে এই বাসা সম্পর্কে, এরকম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ঘটনায় যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আপনি? হ্যালো লিসনার, আমি সাইমন হাসান, ঢাকা জুট মিল, রানীগঞ্জ। এই গল্পটা আমার এক স্টুডেন্টের কাছ থেকে শোনা। আমাকে লাস্ট যেদিন দেখা হয়েছিল সে বলেছিল 10-15 দিন আগের ঘটনা, ওর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমার স্টুডেন্টের বাড়ি হচ্ছে বরিশাল, সে বরিশালের একটা গ্রামে থাকে। ঘটনাটা যেমন বরিশালের গ্রামের একটা পাকা সড়ক ছিল, সড়কটা একটু বাঁকানো ছিল এবং স্ট্রিট ব্রেকার ছিল, যার ফলে ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তো এরকম ওখানে ওই রিসেন্টলি 1 সপ্তাহের ভিতরে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা বাইক অ্যাক্সিডেন্ট, যেটা বাইক অ্যাক্সিডেন্টের ফলে ওই লোকটা অনেক মারাত্মকভাবে ব্যথা পেয়েছে এবং স্পট ডেড হয়েছিল। আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ফলে ওখানে ওদের গ্রামে একটা লোক, যে লোকটা সাধারণত নামাজ পড়তো না এবং রোজা রাখতো না, সবাই ওকে একটু ডিসলাইক করতো। ওই লোকটা একদিন ও রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করেই রাস্তার মাঝে সে স্ট্রোক করে এবং সাথে সাথে মারা যায়। তো স্বাভাবিক, সবাই ভাবতে পারে বয়স্ক হয়েছে, মারা যাওয়াটাই স্বাভাবিক ছিল। তো একদিন তো এইরকম ওই লোকটা মারা যাওয়ার পরে কয়েকদিন পরে প্রায় রাতের বেলা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো রাতের বেলা, তখন মানুষ প্রায় বলতো যে ওই লোকটাকে নাকি তারা দেখে। তো আমার এই স্টুডেন্ট যে, তার কাছে জিনিসটা অবাক লাগতো যে এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে যে বানানোর কোনো গল্প হতে পারে বা এমনিতে বলতে পারে। তো একদিন ওদের আবার আপনার বাজারে দোকান ছিল, দোকান থেকে বাসা ফিরতে ছিল রাতের বেলা, রাত সম্ভবত 11টার দিকে। তখন নর্মালি হাঁটতেছে এবং হেডফোন দিয়ে গান শুনতে শুনতে আসছিল। তো হঠাৎ করে যখন ওই রাস্তাটা আসলো এবং তার হঠাৎ করে ওই চিন্তাটা মাথায় ঢুকলো যে এখানে ওই লোকটা মারা গিয়েছে এবং সবাই বলে যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে এবং প্রায় নাকি ওই লোকটাকে দেখে। তো ওর হঠাৎ করে তখন ওর মনের ভিতরে ওই জিনিসটা ঢুকে যায়, যার ফলে ওর ভয় কাজ করতে থাকে এবং ওর পুরো শরীর ফ্রিজ হয়ে যায় এবং সে ওখানে এমন অবস্থা হয়েছে যে সে হাঁটতে চাচ্ছে, তার মন চাচ্ছে যে সে এখানে দ্রুত এই রাস্তাটা অতিক্রম করে সে চলে যাবে, কিন্তু সে পারছে না এবং শরীর একদম ঘেমে একদম যে জামা কাপড় পরানো ছিল সেটা একদম সম্পূর্ণ ভিজে যায়। তো এখন সেই হেডফোনে সাউন্ডটা বাড়িয়ে দেয় এবং দ্রুত সেখানে ওই রাস্তাটা অতিক্রম করার জন্য সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে যখন সামনে যায় তখন ওর কাছে মনে হচ্ছে সামনে থেকে কিছু আসতেছে, কিন্তু ও ওখানে তাকায় না, নিচের দিকে তাকায় সোজা হাঁটতেছে। তো যখনই মনে হলো ওকে কেউ পাস করতেছে তখনই পিছনে তাকালো এবং পিছনে তাকালো জিজ্ঞাসা করলো যে কে, একটা দিল কে। যখনই তাকানো হয়েছে তখন দেখলো যে লোকটা একটা ঢালু দিয়ে নিচে চলে গেল। তো নিচে চলে আরো ভয় পেলো যে নিশ্চয়ই এটা একটা ওই লোকটাই হবে যে লোকটা মারা গিয়েছে। তখন সে দ্রুত ওদের বাড়ির দিকে যাচ্ছে এবং বাড়ির দিকে যাওয়ার সময় একটা মাঠ পড়ে, মাঠের এক প্রান্তে ওর 2 কাজিন বসে আছে, মোবাইল টিপছে। সে দেখছে যে কাজিন, কিন্তু ওর কাছে মনে হচ্ছে যে না,
অন্য কেউ হতে পারে। ওই কাজিনটা ওকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন সে কি করছে, দ্রুত বাসায় গেছে এবং বাসায় যাওয়ার পর ওর শরীরে জ্বর এসে পড়ছে এবং 2-3 দিন এরকম বিছানা ছিল। তারপরে একটা হুজুরের কাছে বলা হয়েছে, হুজুরে বলছে যে এই ইয়াটা আপনার কি হয়েছে, এখানে খারাপ আত্মা বা খারাপ জিনগুলো করে, সেখানে আপনারা যদি রাস্তা হাঁটা চলা করেন এবং রাস্তা আপনারা ওখানে যান, এটা হতে পারে যে আপনারা ধোয়া পড়ে যাবেন এবং আয়াতুল কুরসি পড়ে সবসময় ওখানে যাবেন। এরপরে সবাই এরকম আয়াতুল কুরসি পড়ে যেত, জিনিসটা আস্তে আস্তে জিনিসটা আর হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আসল ভাই, আসসালামু আলাইকুম। আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি যেই ঘটনাটা বলবো সেটি চট্টগ্রাম শহরেরই একটি কলোনি কেন্দ্রিক। কলোনিটি মেইন শহর থেকে কিছুটা দূরে এবং কিছুটা দুর্গম। তো সেখানে আমার ছোটবেলায় বেড়ে ওঠা। ঘটনা বলছি, আমি ক্লাস 4-এ পড়তাম তখনকার। তো কলোনিটি দুর্গম হওয়ার কারণে অনেকেই সেখানে কোয়ার্টার পাওয়া সত্ত্বেও থাকতেন না। তো দেখা যেত যে এমন একটি এরিয়া ছিল ওখানেই কলোনির ভিতরে, যেখানে 3টা বিল্ডিং ছিল এবং সম্পূর্ণ ফাঁকা। 3টা বিল্ডিংই সম্পূর্ণ ফাঁকা, আর বিল্ডিং 3টার দূরত্ব ভালোই ছিল, একটা আরেকটি থেকে ভালো দূরত্বে অবস্থিত ছিল। আর ছিল 3টি বাংলো। বাংলো 3টিও মানে একদম খালি ছিল, ওখানে কেউ থাকতো না। তো সেরকমই একটা বিল্ডিং এ, যেটি 4তলা ছিল, প্রত্যেকটা বিল্ডিং ই 4তলা ছিল, সেরকম একটা বিল্ডিং এর 2তলা নিয়ে, নিচতলা এবং তার উপরতলা নিয়ে আমাদের একটা কেজি স্কুল ছিল আর কি। তো উপরের ফ্ল্যাট গুলোও খালি ছিল, মানুষজন থাকার উপযোগী ছিল কিন্তু খালি ছিল, তো থাকতে চাইতো না সেখানে। তো আশেপাশে বিল্ডিং গুলো খালি ছিল। জাস্ট কর্নারে একটা বিল্ডিং এ কিছু গার্ডসরা, তাও তারা মনে হয় 1তলা নিয়ে গার্ডসরা ওখানে থাকতো, এবং বাকি বাকি যেসব এরিয়া ছিল ওসব খালি ছিল একদমই। বাগান ছিল পাশে, সবই খালি ছিল। তো দেখা যেত কি, স্কুল চলাকালীন সময়ে জায়গাটা সড়ক থাকলেও স্কুল যখন শেষ হয়ে যেত তখন পুরো এরিয়াটাই একদম নীরব হয়ে যেত। আর মেইন কলোনি থেকে জায়গাটা একটু কর্নারে হওয়ায় জায়গাটা সবসময় কেন জানি একদম শান্ত হয়ে থাকতো, একদম গুমোট একটা ভাব, নিস্তব্ধ একটা ভাব ছিল। তো একবার কোরবানি ঈদের সময় আমাদের ছোটবেলায় একটা প্রবণতা থাকে যে গরুর জন্য মালা তৈরি করতে হবে এবং সেই মালাটি ঈদের দিন গরুকে পরাতে হবে। তো সেবার দেখা গেল ঈদের জাস্ট কয়েকদিন আগে আমাদের ছুটি ছিল। তো আমাদের স্কুলের সামনে আবার কিছু ফুলের গাছ ছিল। তো আমি আর আমার বন্ধু মিলে ঠিক করি যে আমরা ওখান থেকে কিছু ফুল চুরি করব এবং সেটা দিয়ে মালা বানাবো। তো যেভাবে সেই কাজ, আমরা গেলাম, গিয়ে স্কুল ছুটির পর আমরা সেদিনই আমাদের স্কুল বন্ধ হয়ে যাবে। তো আমরা কি করলাম, দুজন মিলে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছিলাম যেখানে আমাদেরকে দেখা যাচ্ছিল না। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন গার্ড দরজা বন্ধ করে চলে যাবে এবং আমরা গিয়ে বাগান থেকে ফুল নিয়ে চুরি করতে পারবো। ঠিক সেই সময় আমরা যখন দেখলাম যে দারোয়ান বেরিয়ে গেল, আমরা গিয়ে বাগানে ফুল নিচ্ছি। তো বাগান থেকে পুরো বিল্ডিংটা আবার দেখা যায়। বিল্ডিংটা একটু পাহাড়ি এলাকা ছিল এলাকাটা, তো বিল্ডিংটা একটু নিচু হওয়ার কারণে আর বাগানটা একটু উঁচু হওয়ার কারণে তো বাগানে দাঁড়ালে বিল্ডিংটা খুব ভালোভাবে দেখা যেত। তো আমরা জানি বিল্ডিংটা সম্পূর্ণ ফাঁকা, কিন্তু আমরা যখন ফুল কালেক্ট করছিলাম তো হঠাৎ আমার বন্ধু আমাকে ডেকে বললো যে দেখ, মনে হচ্ছে 4তলা থেকে কেউ একজন আমাদের ডাকছে। আমরা 4তলা তাকালাম এবং দেখলাম যে 4তলার বারান্দায় একজন বয়স্ক মহিলা, অসম্ভব রকমের ফর্সা, তার শরীরের চামড়া অসম্ভব রকমের ফর্সা, এবং সে তার গায়ের চামড়াগুলো একদম কুচকানো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা হচ্ছে তার মাথায় একটা চুলও নাই, পুরো মাথাটা একদম সাদা, মানে অসম্ভব ধরনের এলিয়েন টাইপ লাগছিল আমাদের কাছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। মহিলা অনবরত আমাদের হাত দিয়ে ইশারা করে ডাকছে, মুখে কিন্তু কিছু বলছে না, হাত দিয়ে ইশারা করে ডাকছে। আমি ভয় পেয়ে যাই। তো আমার বন্ধু বলে যে আচ্ছা, এখানে কি কেউ আসলো নতুন নাকি আমরা জানি না এরকম কিছু। ওখানে আসার কথা না, আর কলোনি জায়গাটা এরকম যে কেউ একজন নতুন আসলো কিংবা কারো কিছু হলো সেটা সবাই জানতে পারে। তো
এখানে আসলে আমাদের জানার কথা যে কেউ আসছে নতুন, তো তারপর আমরা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য আমার বন্ধু তখন আমাকে বলে যে চল আমরা উপরে গিয়ে দেখি কেউ আসলো কিনা আর কি জন্য ডাকছে। আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, বলি না যাবো না এসে, কিন্তু অনেক জোরাজুরির পর আমরা দুজনেই রাজি না, আচ্ছা ঠিক আছে চল গিয়ে দেখি। আমরা 4 তলায় উঠলাম, উঠে যা দেখলাম যে ওই বাসার সামনে তালা ঝুলছে দরজায়, ওই বাসার দরজায় তালা ঝুলছে, আর ওখান থেকে কারো আসার কথাই না, কেউ নাই ওখানে। এটা দেখে আমরা ভয়ে আবার দৌড়ে নিচে চলে আসি এবং আমাদের মা বাবাকে পরে আমি গিয়ে বাসায় জিজ্ঞেস করি যে ওখানে এরকম অমুক বিল্ডিং এ কেউ এসেছে কিনা নতুন। না, তখন আমার মা বাবা বলে যে না সেরকম তো কেউ আসেনি, ওই জায়গায় তো কেউ আসে নাই নতুন, এই ঘটনা। তো ব্যাপারটা আমরা আর ওভাবে কাউকে বলি না, আর ছোট ছিলাম দেখে ব্যাপারটা আসলে কেউ বিশ্বাসও করতে চাইতো না। তো এভাবেই চলছিল। তো আমি এক পর্যায়ে ওই কলোনি ছেড়ে চলে আসি এবং মোটামুটি ওখানকার আর ব্যাপারগুলো কিন্তু আমার মনে থাকে যে ওখানে ওরকম ঘটেছিল এক সময়। যাই হোক, তো একবার আমি আবার আমার সেই বন্ধুর সাথে, কলোনির বন্ধুর সাথে একবার দেখা হয়েছিল। তো আমি কথা প্রসঙ্গে এই ভৌতিক ঘটনাটা বা যাই হোক যেটাই আনএক্সপ্লেইনড একটা ঘটনা, তো সেই ঘটনাটার উল্লেখ হয় কথাবার্তার মাঝখানে। তো সে আমাকে বলল যে হ্যাঁ ওখানে তো আরেকটা ভৌতিক ঘটনা ঘটেছে। আমি বললাম কি? হলো যে আমরা যে 3টা বিল্ডিং এর কথা বললাম, যে 3টা বিল্ডিং এর মাঝখানে বিল্ডিংটা আমাদের স্কুল ছিল, তার আশেপাশে আরো 3-4টা বাংলো ছিল যেগুলো সম্পূর্ণ খালি ছিল। তো বাংলোগুলো অনেক বড় এরিয়া, যেমন গ্যারেজ ছিল, তার আশেপাশে আবার বাগান ছিল। তো বড় একটা এরিয়া, পিছনে পুকুর টুকুরও ছিল। তো বড় এরিয়া নিয়ে বাংলোগুলো ছিল, একটা থেকে ভালোই দূরত্ব ছিল। তো সেই বাংলোতে ওর মধ্যে একটা বাংলো ছিল, সেটা আবার কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগে সম্ভবত ভেঙে গিয়েছিল। কেউ থাকতো না সেখানে, থাকার উপযোগীও ছিল না। কিন্তু সম্প্রতি অনেক নিয়োগ হয়, অনেক মানুষ কলোনিতে আসে এবং কলোনির পরিবেশটাও চেঞ্জ হয়ে যায়, তার কারণে ওই এরিয়াগুলোতে এখন মানুষ থাকা শুরু করেছে। তো সেই বাড়িটাকে নতুন করে ঠিক করে, মানে বাংলোটাকে ঠিক করে এখন ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তো যখন একটা ফ্যামিলি ওখানে থাকতে আসে, তার আগে বাংলোটাকে ঠিক করার সময় ওখান থেকে প্রায় 93টার মতো নাকি সাপ বেরিয়ে আসে বাংলোটা থেকে। যখন পরিষ্কার করা হয় বাংলোটা, তখন ওখানে 93টার মতো সাপ পাওয়া যায়, যেটা পরে নাকি ভিডিও করে রাখা হয়েছিল। এত সাপ, খুব আশ্চর্যজনক একটা ঘটনা ছিল। তো যাই হোক, ওটা পরিষ্কার করে ওখানে থাকার ব্যবস্থা করা হয়। তো একটা ফ্যামিলি আসে, তো ওরা যেদিন প্রথম উঠে সেদিন থেকেই নাকি ওদের প্রতি রাতে দরজায় নক করা হয়, মেইন গেটে এখানেই নক করে, অনেক জোরে নক করে। এবং বাংলোগুলো 2তলা ছিল, তো ভদ্রলোক 2তলা থেকে নেমে এসে দরজা খুলতেন, কিন্তু কাউকে পেতেন না আর কি। তো এরকম কন্টিনিউয়াসলি প্রথম দিন, দ্বিতীয় দিন এভাবে চলতেই থাকে। তো উনি কি করে ভাবলেন যে কারো আশেপাশের কেউ হয়তো দুষ্টামি করছে বা কেউ হয়তো এরকম করছে, ওনার সাথে প্র্যাঙ্ক করছে বা কোনো কিছু। তো উনি একজন গার্ড নিয়ে এসে ওখানে দাঁড় করে রাখেন দরজার সামনে। তো পরের দিন যেদিন উনি দাঁড় করে রাখেন, সেদিনও ওনার এমন ভাবে দরজায় নক হচ্ছে মেইন গেটে। তো উনি ভাবেন যে দারোয়ান তো সামনে আছে, তাহলে কে নক করছে। তো উনি দরজা খুলেন এবং দারোয়ানকে বলে এই তুমি নক করছো কিনা। দারোয়ান বলে যে স্যার আমি শুনছি ভিতর থেকে কেউ নক করছে। আর যিনি ভদ্রলোক বাসার ভিতর ছিলেন, তিনি শুনছেন বাইরে থেকে কেউ নক করছে। তো ব্যাপারটা যখন দেখলেন যে ভৌতিক পর্যায়ে চলে গেল, তখন তিনি স্থানীয় মসজিদের হুজুরের সাথে কথা বললেন। তো উনি পরে বললেন যে বাসায় মিলাদ করতে, এবং উনি আসলেন বাসায়, এসে বললেন যে অনেকদিন বাসাটা খালি ছিল এবং এমন অবস্থায় ছিল যে ওটা ব্যবহারের উপযোগী ছিল না। তো আপনি যখন বাসায় উঠলেন, তো বাসায় মিলাদ তো করাননি, তো উনি এসে মিলাদ করা দিয়ে গেলেন। তারপরে 2-1 দিন ভালো ছিল, কিন্তু তারপরে আবার ঘটনা এরকম ঘটতো যে এবার বাসার ভিতরে জিনিসপত্র এদিক সেদিক হয়ে যেত, যেমন
রান্নাঘরের কোনো জিনিস বেডরুমে পাওয়া যাচ্ছে, বা ধরেন টিভি রিমোটটা দেখা যাচ্ছে যে বাথরুমে যাচ্ছে বা কিচেনে থাকছে, এরকম আনইউজুয়াল জায়গায় সব জিনিস চলে যাচ্ছে। তো এইসব ঘটনার পর তিনি আবার আরেকজন হুজুরের শরণাপন্ন হলেন এবং সেখানে তিনি এসে ঘর বন্ধ করে দিলেন এবং বাসার চারদিকে 4টি তাবিজ মাটিতে পুঁতে দিলেন। তো এরপর নাকি সমস্যা আর হয়নি, যতটুকু আমি আমার বন্ধুর কাছ থেকে শুনলাম। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে সবাইকে শোনাবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি তৌফিক, সাউথ কোরিয়া থেকে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমার ছোট বোনের নিজে এক্সপিরিয়েন্স করা ঘটনা। আমার ছোট বোনের নাম জুই। ও একটা প্রাইভেট মেডিকেল কলেজে পড়ালেখা করছে এবং যে ঘটনাটা ঘটে সেটা ওর হোস্টেলে ঘটে যাওয়া ঘটনা, যেটা ঘটে গত মাসের ফার্স্ট উইকে। তো ও যে হোস্টেলে থাকে সেই হোস্টেলটা 5 তলা বিশিষ্ট একটা হোস্টেল এবং ওই হোস্টেলের 2nd ফ্লোরে ও থাকে, যেটা কিনা এর আগে ওই মেডিকেল কলেজের ক্যাম্পাস ছিল এবং ওই 2nd ফ্লোরে একটা রুম অপারেশন থিয়েটার হিসেবে ইউজ করা হতো, যেটা পরবর্তীতে ক্যাম্পাস শিফট করার পর ওই অপারেশন থিয়েটারটা ক্লোজ করে দেওয়া হয় এবং ওই বিল্ডিংটা হোস্টেল হিসেবে দেওয়া হয় মেয়েদের থাকার জন্য। তো আমার ছোট বোন জুই, ও যে রুমটাতে থাকতো ঠিক তার পাশের রুমটাই ওই ওটি ছিল, ওই অপারেশন থিয়েটারটা ছিল। তো ওটা এখনো ওইভাবেই তালাবদ্ধ অবস্থায় আছে। তো ঘটনার দিন, যেদিন ঘটনাটা ঘটে সেদিন সন্ধ্যাবেলা ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে, তো আমার ছোট বোন ওর রুমে স্টাডি করছিল কি, ও সম্ভবত ব্রাউজিং করতেছিল, যাই হোক কোনো কাজে ব্যস্ত ছিল এবং ওর রুমমেট ওর কাপড় শুকাতে দিয়েছিল। ওদের রুম থেকে বের হয়ে করিডোরের গ্রিলের সাথে তার ঝুলিয়ে ওরা মেয়েরা কাপড় শুকাতে দেয়, তো ওই তারে কাপড় শুকাতে দিয়েছিল। তো ও যায় ঠিক মাগরিবের আগ মুহূর্তে যায় কাপড় তুলতে। তো কাপড় তুলতে যায়, যখন যায় তখন ওর চুলগুলা খোলা ছিল। ও এটা নিয়ে ভাবে নাই যে চুল খোলা চুলে বাইরে গেলে কোনো সমস্যা হয়। আমরা যেটা জানি যে সন্ধ্যার সময় খোলা চুলে বাইরে যেতে হয় না। তো এইসব বিষয় ওর মাথায় ছিল না, আর এগুলা বিশ্বাসও কেউ করে কেউ করে না। তো এই ব্যাপারটা সেভাবে আমলে নেয় নাই। তো ওই করিডোরে যে ওদের পাশেই যে অপারেশন থিয়েটারটা ছিল ওটা তো ক্লোজ, অলরেডি ক্লোজ, এবং ওই অপারেশন থিয়েটার ঠিক অপোজিটে বারান্দায় যে গ্রিলের সাথে অনেকগুলা ফুলের গাছ আছে, ফুলের টবে ফুলের গাছ আছে। তো ও যখন কাপড় তুলতে যাওয়ার পর কিছুক্ষণ পর একটা আত্মচিৎকার শুনতে পায় আমার ছোট বোন। শোনার পর ও জিনিসটা ওইভাবে নেয় না যে এরকম হতেই পারে, হোস্টেলে অনেক মেয়েরা চিৎকার চেঁচামেচি করে, তো ওর কাজে ব্যস্ত হয়ে পড়ে যে না এটা কোনো ব্যাপার না। তো তারপরে কিছুক্ষণ পর, কিছু সময় যাওয়ার পর ও গঙ্গানির শব্দ শুনতে পায়। তখন ওর মনে হয় যে কিছু একটা হচ্ছে, কোনো সমস্যা হয়েছে, কারণ এই হোস্টেলকে ঘিরে অনেক প্যারানরমাল কিছু ঘটনা আছে, ছোটখাটো ঘটনা আছে, এর আগেও ঘটছে এবং ঘটে থাকে, এখনো ঘটছে। তো ওর সন্দেহ হয় এবং ও উঠে যেয়ে দেখে যে আসলে কি হয়েছে ব্যাপারটা। এবং ওই হোস্টেলে যেসব ভৌতিক ঘটনা ঘটে সেটা ওই 2nd ফ্লোরকেই কেন্দ্র করে পুরো বিল্ডিং এই হয়। তো ও যে দেখে, যখন রুম থেকে বের হয়ে দেখে যে ওর বান্ধবীটা গ্রিলের সাথে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং যেটা দেখে ভালোভাবে, যেটা দেখার পর ওর মানে সেটা নিতে পারে না এবং সহ্য করতে পারে না, দেখার পর ফ্রেন্ড হয়ে যাবে এরকম অবস্থা, জ্ঞান হারিয়ে ফেলবে এরকম অবস্থা। ও যেটা দেখে যে ওর বান্ধবী গ্রিলের সাথে পিঠায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেটা এমন মনে হচ্ছে যে একটা মামি একটা লাশ কাপড় জড়িয়ে ভালো শক্ত করে কাপড় দিয়ে পেঁচিয়ে দাঁড় করিয়ে রাখছে এবং ওর মাথার চুলগুলা ওর মুখের সাথে পেঁচিয়ে মুখের ভিতর থেকে নিয়ে গ্রিলের সাথে পেঁচানো এবং খুব শক্ত করে পেঁচানো। আর আরেকটা জিনিস লক্ষ্য করার ছিল যে ওর হাত দুটো বুকের সাথে বাঁধা ছিল এবং ওর গায়ের ওড়নাটা ওর পুরা বডিটা খুব শক্ত করে বাঁধা এবং এমন ভাবে বাঁধা যে মনে হচ্ছে কোনো মামি কফিন থেকে বের করে নিয়ে এসে সোজা গ্রিলের সাথে দাঁড় করিয়ে রাখছে এবং বেঁধে রাখছে, মুভ করার কোনো ওয়ে নাই, চাইলেও মুভ করতে পারবে না। তো ও যেটা দেখে যে ওর বান্ধবীটা ঠিক এই অবস্থাতেই আছে এবং ওর বান্ধবীর চোখ দুটা উপরের দিকে ওঠানো, কালো অংশটা দেখা যাচ্ছে না, সাদা অংশটা বের হয়ে আছে এবং গোঙাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর ও রীতিমতো ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে
তখন ওর আশপাশের রুমের আপুরা আসে, তখন ওরা কাছে যেয়ে যখন ওর গায়ে হাত দেয়, তখন ওর গায়ে যে ওড়নার বাঁধন, ওর চুলের বাঁধন, চুল যে ওর মুখ জড়িয়ে ছিল, গ্রিলের সাথে বাঁধা ছিল, এটা আস্তে আস্তে আপনা আপনি ছেড়ে দেয় এবং ওর বান্ধবী ওখানে পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়। তো যখন পড়ে যায় তখন ওরা ওকে ধরাধরি করে রুমে নিয়ে আসে। তো এখানে একটা দেখার বিষয় ছিল যে ওই মুহূর্তে দেখে যে ওর বান্ধবীরা যখন পড়ে যায় ফ্লোরে, তখন একটা গোবরে পোকা ওর পায়ের উপর থেকে নেমে, ফ্লোর থেকে নেমে চলে যায়, বেশ বড় সড়ক গোবরে পোকা। তো ওই জিনিসটা ওরা ওইভাবে দেখে না। তো ওরা যখন রুমে নিয়ে আসে, ওর মুখে যখন চোখে মুখে পানি ছিটিয়ে যখন ওরে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে, তখন ওরা জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল ওখানে, তোমার এই অবস্থা কেন? তখন ও বলে যে আমি যখন কাপড় নিয়ে ফিরে আসবো তখন একটা ঠান্ডা শীতল অনুভূতি হচ্ছিল, কেন জানি মনে হচ্ছিল খুব ওই আশপাশের এলাকাটা অনেক বেশি ঠান্ডা, যদিও গত মাসে অনেক বেশি, আমরা জানি জুন জুলাইয়ের দিকে অনেক বেশি গরম পড়ে, কিন্তু ওই জায়গাটা ছিল অনেক ঠান্ডা। তো আমার মনে হয়েছিল যে ও যেটা বলে যে আমার মনে হয়েছিল যে হয়তো সন্ধ্যার দিকে বাতাস হচ্ছে, হয়তো এই কারণে ঠান্ডা লাগছে। তো যখন কাপড় নিয়ে ফেরত আসবে রুমের দিকে, তখন ঠিক ডান দিকে যে ফুলের টবটা ছিল, ওই টবের ওখানে একটা 4-5 বছরের বাচ্চা ছেলে দেখতে পারে যে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। এমন মনে হচ্ছে যে সে ফুল গাছের থেকে পাতা ছিঁড়ছে বা এরকম কিছু করছে। তো ঠিক এই সময় মেয়েদের হোস্টেলে এইরকম একটা বাচ্চা ছেলে দেখে আমি ওই ছেলেটাকে ডাক দেই যে এই ছেলে তুমি এখানে কি করছো, তোমার নাম কি, তুমি কার কাছে আসছো? তো কোনো অ্যান্সার করে না। তো বেশ কয়েকবার ডাকার পরও যখন অ্যান্সার করে না, তখন আবার যখন দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন ডাক দেয়, তখন ছেলেটা জাস্ট মাথাটা ঘোরায়, বডি ঘোরে না, মাথাটা জাস্ট ঘোরে, মুভ করে। করার পর ও যেটা দেখে যে ছেলেটার চোখ দুটার ভেতরে কোনো সাদা অংশ নাই, পুরো চোখটাই কালো এবং মুখটা রক্ত শূন্য, ফ্যাকাশে, জাস্ট মুখের পাটটাই, আর বাদ বাকি অংশটুকু স্বাভাবিক ছিল। তো ছেলেটা এভাবে তাকায়, তাকানোর পর কিছুক্ষণ তাকানোর পর 2-3 সেকেন্ড পর ছেলেটা একটা বিচ্ছিরি রকম হাসি দেয়, দেওয়ার পর হাতটা বাড়িয়ে বলে যে আয়। এটা শোনার পরেই আমি আর কিছু বলতে পারি না। তারপরে আমি আর এই রুমে তোমাদের কাছে। তো এই ছিল মূল ঘটনা। তো আমি এই ঘটনাটা আমার ছোট বোনের মুখ থেকে শুনি এবং শোনার পর আমার কেন জানি মনে হয়েছে যে যেটা ওই যে ওর বান্ধবীকে যে এভাবে পেঁচিয়ে রাখছিল, তো আমরা জানি যে ইজিপ্টের মামিদেরও যখন মামি করা হতো তখনও কিন্তু এভাবে পেঁচানো থাকতো। তো এইরকম ঘটনা ঘটছে, এর আগেও ঘটছে কম বেশি। ওই মেডিকেল কলেজে যারা শুনছেন তারা নিশ্চয়ই জানছেন যে ঘটনা কবে ঘটছে, কিভাবে ঘটছে, কোত্থেকে ঘটছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।